সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব বেশি রোদও না, আবার বৃষ্টি ভেজাও না, সব কিছু মিলিয়ে একটা চমৎকার দিন আমরা পেয়েছিলাম ঈদ উদযাপন করার জন্য। আজকের এই দিনটা আপনার কেমন কেটেছে সেটা আপনি আমাকে লিখবেন, এবং ঈদের এই মহা ব্যস্ততাকে দূরে ঠেলে আপনি যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এতে আমার অন্তঃস্থল থেকে আপনাকে জানাচ্ছি একরাশ প্রীতি আর ভালোবাসা। বন্ধুগণ, আর যে আপন জীবনের গল্পের 1523তম পর্বে আজ আমি আপনাকে শোনাবো আমেরিকান ভাই আকবর আলী। খুলনার ছেলে রাজমিস্ত্রি আকবর আলীর জীবনে পরীর সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক এক ভয়ানক রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীকে ভালোবেসে রাজমিস্ত্রি আকবর আলী এখন আমেরিকা। আপনি চিন্তা করতে পারেন, আমেরিকা আমাদের কাছে স্বপ্নের দেশ। এরকম দেশগুলোতে যাওয়ার জন্য আমরা অনেকে জীবনও দিয়ে দিই, অথচ সেই দেশে চলে গেলেন রাজমিস্ত্রি আকবর আলী পরীকে ভালোবেসে। পরী তার ডানায় করে আকবর আলীকে আমেরিকায় নিয়ে গেছে, তাই তো? না, বিষয়টা ঠিক এরকম না। পরী তার ডানায় করে আকবর আলীকে আমেরিকাতে নিয়ে যায়নি, কিন্তু পরী তার জীবনে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে ঘটনার মাধ্যমে আকবর আলী আজ যুক্তরাষ্ট্রে বসবাস করছে, যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অনেক বেশি টাকা পয়সার মালিক। এত ধন সম্পদ, অর্থ আভিজাত্য এমন উন্নত দেশের থেকেও আকবর আলী আজ সুখে নেই, প্রতিটা মুহূর্তেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। কিন্তু কেন, সেটাই শোনাবো আজকের এই গল্পে। আকবর আলীর সঙ্গে পরীর ওই ঘটনাগুলো সত্যি অন্যরকম ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে আজকের এই ঈদের দিনে যারা আমার ট্রাভেলিং ভিডিওগুলো দেখেন তাদেরকে বলি, বিশেষ করে আমি কিছুদিন আগে চট্টগ্রামের 500 বৎসরের পুরনো একটা গাইবি মসজিদ ভিডিও করেছিলাম, যেটার ভিতরে পরীদের আঁকা, জিনদের আঁকা এমন কিছু নকশা আমি দেখেছি যা রীতিমতো আমার শরীরের পশম দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা যদি এই গাইবি মসজিদ দেখতে চান, ভিডিওর এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়েও অথবা এই ভিডিও শেষ করে আপনারা চট্টগ্রামের সেই ঐতিহাসিক 500 বৎসরের পুরনো গাইবি মসজিদটা দেখে নিতে পারেন। এটা আপনাদেরকে এক অন্যরকম পরীর রাজ্য ঘুরিয়ে আনবে বন্ধুরা। এবং আজকের এই গল্পটা আপনারা অবশ্যই শুনবেন। গল্প শেষে আমেরিকান ভাই মোহাম্মদ আকবর আলীকে আপনার মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকবর আলী, আমার বাড়ি খুলনা বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি, আর কেউ নেই। খুলনা বিভাগ থেকে মংলা সমুদ্র ঘিরে, সুন্দর বন ঘিরে কোনো এক অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন রাজমিস্ত্রি। আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। আমার জন্ম হবার পরে আমি আমার বাবাকে একরকম বৃদ্ধই দেখেছিলাম। শুনলে অবাক হয়ে যাবেন, আমার বাবাকে আর দাদাকে একসঙ্গে দেখলে মনে হতো আমার বাবার চেয়েও সম্ভবত আমার দাদার বয়সই কম। আমার দাদা আমাদের এলাকার খুবই নামকরা একজন সুফি বা দরবেশ বলা চলে। আমি ছোটোবেলা থেকে দেখে আসতাম যে বেশিরভাগ সময় আমার দাদা মসজিদেই বসে থাকে। দাদা প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে কোনোভাবেই বের হয় না। গ্রামের মানুষ যদি আমার দাদাকে খাবার নাও দিত, অলৌকিকভাবে আমার দাদা ওই মসজিদে খাবার খেতেন। তাই তো গ্রামের মানুষ বলাবলি করে যে আমার দাদার সঙ্গে রয়েছে একটা ভালো জিন, আর ওই ভালো জিনটাই আমার দাদাকে খাবার দিয়ে যাইতো। দাদা ওই খাবার খেয়ে মসজিদে বসে ইবাদত করতেন, এবং অনেক মানুষ যখন বড় বড় সমস্যায় পড়তেন আমার দাদার কাছে এলে পরে আমার দাদা সেই সমস্যার সমাধান করে দিতেন। গ্রাম বাংলার মানুষের মুখে আমার দাদা ছিলেন খুবই ভালো একজন মানুষ। আমার দাদার তেমন কোনো সয় সম্পত্তি ছিল না, এবং আমার বাবাকেও আমার দাদা তেমন কিছু দিয়ে যেতে পারেনি। আমার দাদা চেয়েছিল আমার বাবাকে আমার দাদার মতোই বানাবে, কিন্তু আমার বাবা ছিল সম্পূর্ণ বেপরোয়া। আমার দাদার কোনো কথা তিনি শুনতেন না, নামাজ কালাম পড়তেন না, যার কারণে ছোটোবেলা থেকে আমার দাদা আমার বাবাকে খুব বেশি একটা দেখতে পারতেন না। যাই হোক, আমি শুনেছিলাম আমার মাকে বিয়ে করার পরে বহু বছর হয়ে গেছে, আমার মায়ের গর্ভে নাকি কোনো সন্তান হচ্ছিল না। আমার বাবা মায়ের সন্তান হচ্ছিল না, মানে আমি দুনিয়াতে আসতেছিলাম না। একটা পর্যায়ে আমার মা তখন আমার দাদার কাছে গিয়ে নাকি কান্নাকাটি করতো। দাদা তখন বেশিরভাগ সময় মসজিদেই থাকতো। তো আমার মা নাকি গিয়া দাদার কাছে কান্নাকাটি করতো, বিয়ে হলো আজকে এত বছর হয়ে গেছে, আমার ঘরে কোনো সন্তানাদি হয় না। গ্রামের লোকজনে বলাবলি করে আপনার সঙ্গে নাকি ভালো একটা জিন আছে, এবং আপনি নাকি অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারেন। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আমার ঘরে কোনো সন্তানাদি হয় না। তো এই কথা বলার পরেই নাকি আমার দাদা আমার বাবাকে বলতেছিল যে, আমার মাকে নাকি বলতেছিল একটা কাজ কর, তো স্বামীরে নিয়ে আমার কাছে আয়।
ওই সময় কিন্তু আমার দাদি মারা গেছে, মানে শুনেছিলাম অনেক আগে আমার দাদি মারা গেছে। যদিও আরেকটা ঘটনা আছে, এটা পরেই বলি। যাই হোক, এই কথা বলার পরে আমার মা তখন নাকি আমার বাবাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার দাদা নাকি আমার আব্বাকে জিজ্ঞেস করে, তোর কি সন্তানাদি লাগবে? আব্বা তখন বললো, হ্যাঁ, সন্তান হলে তো ভালোই হয়, কার না ইচ্ছা আছে সন্তান হওয়ার। আমার দাদা নাকি তখন আমার আব্বাকে 3টা আমল করতে বলছে, যদি 3টা আমল করবি এবং 3টা আমল করলেই তোর ঘরে সন্তান আসবে। এই কথা বলার পরে আমার বাবা তখন নাকি এই 3টা আমল করতে শুরু করছে, যেগুলো আমার দাদা শিখিয়ে দিয়েছে। এবং দাদার ওই শিখিয়ে দেওয়া আমল করার পরিপ্রেক্ষিতেই একটা সময় আমাদের পরিবারে আমার মায়ের গর্ভে তখন আমি আসি। এবং এই সংবাদ নিয়ে আমার মা তখন খুশিতে আমার দাদার কাছে যায়। কিন্তু আমার দাদার কাছে গেলে পরে দাদার মনটা তখন খুব বেজার ছিল, মানে দাদা খুশি ছিল না। আমার মা বলল, আজকে বহু বছর পরে আমি মা হতে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন, আপনার উসিলায় আর আল্লাহর রহমতে আমার পেটে সন্তান আসছে, আমি মা হব। কিন্তু দাদার মুখটা অনেক মলিন ছিল নাকি। ওই মুহূর্তে আমার মা আমার দাদাকে নাকি জিজ্ঞেস করছিল যে, কী ব্যাপার, আপনি এরকম মুখ মলিন করে রেখেছেন কেন? আমার পেটে আপনার নায়নাত করে আসবে, এতে তো আপনার খুশি হওয়ার কথা, কিন্তু আমি তো আপনার মুখে তেমন কোনো খুশির চিঠিপোটাও দেখছি না, কি হয়েছে? আমার দাদা নাকি সেই মুহূর্তে আমার মাকে বলল, তোরে দেখে আমার বড় কষ্ট হচ্ছে, তুই সন্তানটা পেটে আসছে অনেক খুশি হয়েছিস, কিন্তু কেন জানি মনে হয় তোর ওই সন্তানটাকে তুই বাঁচাতে পারবি না, তোর ওই সন্তানটাকে জিন জাতি নিয়ে যাবে। এটা বলার পরে আমার মা তখন কান্না করে আমার দাদার পায়ে ধরে বলতেছে, এমন ঘটনা যাতে কোনোভাবেই না ঘটে। আল্লাহ বহু বছর পরে আমার দিকে ফিরে তাকিয়েছে, আমার ঘরে সন্তান দিয়েছে, আমার এই সন্তানটা কোনোভাবেই যেন কোনো অশুভ শক্তির কাছে হার না মানে। আপনি তো আমার শ্বশুর, আপনি সেই ব্যবস্থাই করেন। আমার দাদা নাকি তখন আমার মাকে বলল, আমি তোর জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তোর ওই সন্তানটা সুস্থ ভালোভাবেই হবে, তবে তোর ওই সন্তানের মাঝে কিছু অস্বাভাবিক জিনিস আসবে, যেটা একটা স্বাভাবিক মানুষ করতে পারে না, এরকম অস্বাভাবিক কাজ তোর সন্তান করতে পারবে। এবং তোর সন্তানটা হবে তুলা রাশির একটা ছেলে, এবং সে দেখতে খুবই সুন্দর হবে, তার মাথার চুলগুলো লাল থাকবে, তার চোখগুলো দেখতে অনেকটা বিড়াল আকৃতির হবে, স্বাভাবিক মানুষের চেয়েও তার চেহারা অস্বাভাবিক হবে। সুতরাং তুই তাকে অন্তত 13 বছর পর্যন্ত খুব যত্ন করে রাখবি। 13 বছরের ওই ফাড়া পেরিয়ে যাওয়ার পরে তোর সন্তানের আশা করি আর কোনো ক্ষতি হবে না। এই কথাই তখন সবাই আমার দাদাকে, মানে আমার মাকে বলেছিল আমার দাদা। তো বলার পরে আমার মা তখন সেভাবেই নামাজ কালাম পড়তেন, এবং আমার দাদা যেভাবে বলেছে এভাবেই আমার মানে দিন রাতগুলো কাটতো। এই করতে করতে একটা পর্যায়ে তখন আমি দুনিয়াতে আসি। এবং আমি যখন দুনিয়াতে আসি এবং আমি দুনিয়াতে আসার পরে ঠিক আমার মা সবার কাছে বলা বলি করছে, আমার শ্বশুর যেভাবে বলছে আমার সন্তানটা হবে, আমার সন্তানটা ঠিক একই রকম হয়েছে। আদৌ আমার মাথার চুলগুলো একেবারে লাল লাল, আমার চোখগুলো বিড়ালের মতো, এবং আমি দেখতে স্বাভাবিক মানুষের মতো নয়, একটু অস্বাভাবিক আকৃতির। তো এই কথাগুলোই তখন হচ্ছে আমার মানে আমার মা তখন গ্রামগঞ্জে মানুষের কাছে বলা বলি করতো। এইবার কি করলো, অনেক মানুষ আমার দাদার কাছে যেতে শুরু করলো। মানে সবাই তখন বলতেছে যে, আগেই তো আমার দাদাকে নিয়ে সবার মনে একটা ধারণা ছিল যে দাদার মাঝে অলৌকিক কোনো ক্ষমতা আছে, তিনি অলৌকিক কোনো কিছু করতে পারে। এরপরে মানুষ শুরু করলো আমার দাদার কাছে যাওয়া। দাদার কাছে কেউ পানি পড়া, কেউ তাবিজ পড়া, কেউ এইটা ওইটা নিয়ে দাদাকে খুব বেশি বিরক্ত করতে শুরু করলো। দাদা কোনোভাবে তখন আর বাড়িতে টিকে থাকতে মানে ওই মসজিদে টিকে থাকতে পারতেছিল না। মানুষ মনে হয় যেন মসজিদ ভেঙে ফেলবে। দূর দূরান্ত থেকে মানুষজন তখন আমার দাদার কাছে ছুটে আসতো। দাদা সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করতো যে আমার মাঝে কোনো ক্ষমতা নাই, আমি কিছু পারি না। কিন্তু তারপরেও আমার দাদার ওই কথা মানুষ বিশ্বাস করতো না, বলতো সত্যিই দাদার মাঝেই কোনো কিছু আছে। একটা পর্যায়ে মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে আমার দাদা এই মসজিদ ছেড়ে পালিয়ে যায়, মানে রাতের অন্ধকারে মসজিদ থেকে চলে যায়। এরপরে নাকি বহু বছর ধরে আমার দাদার আর কোনো সন্তান খুঁজে পাওয়া যায়নি। আমার বয়স তখন আনুমানিক প্রায় 5 থেকে 6 বছরের কাছাকাছি। সেই সময়তে একবার নাকি হঠাৎ করে আমার দাদা বাড়িতে ফিরে আসে। তবে সেই মুহূর্তে আমার দাদা একা আসেনি, তিনি সঙ্গে করে এক নতুন মহিলাকে সাথে করে নিয়ে আসে এবং এসে পরিচয় করিয়ে দেয় এটা হচ্ছে তার বউ, যার বয়সটা আমার মায়ের থেকেও কম হবে। এই মেয়েকে দেখার পরে সবাই তখন অবাক হয়ে গেল, কী ব্যাপার, এই আমার দাদা কোত্থেকে এই যুবতী মেয়েকে নিয়ে আসছে, এবং তিনি বলতেছে এটা তার বউ। এবং আমাদের গ্রামের মানুষরা আমার দাদাকে যতটা ভক্তি সম্মান ভালোবাসতো, হঠাৎ করে এই ঘটনা ঘটার পরে সবাই তখন দাদাকে ঘৃণা করতে শুরু করলো। আমাদের দেশে একজন বৃদ্ধ লোক যদি একটা মানে আপনার হচ্ছে কম বয়সী মেয়েকে বিয়ে করে, তাহলে সবাই সেটাকে খারাপভাবেই দেখে।
একইভাবে সবাই আমার দাদাকে খারাপভাবে দেখতে শুরু করলো, বলল আমার দাদা কিভাবে পারলো তার মেয়ের বয়সী, তার নাতিনের বয়সী একটা মেয়েকে বিয়ে করতে। এবং অনেকেই তখন ওই মেয়েকে জিজ্ঞেস করতো তোমার বাড়ি কই, ঘর কই। এই মেয়ে নাকি কোনো কিছুই বলতো না, শুধু আমার দাদার মুখের দিকে তাকিয়ে থাকতো। এরকম করে গ্রামের যে মুরব্বীরা আছে, মুরব্বীরা তখন আমার দাদাকে বলল সম্মানের সহিত আপনি এই মহিলাকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যান, আপনি এই গ্রামে থাকবেন না, যদি এই গ্রামে থাকেন তাহলে এই গ্রামের সমাজ নষ্ট হয়ে যাবে। আপনি কেন এরকম কম বয়সে একটা মেয়েকে বিয়ে করে আনছেন, আর মেয়েটাও না তার ঠিকানা কোনো কিছু বলতে পারে না। আমার দাদা যে গ্রামের মানুষের জন্য এত উপকার করেছিল, এত কিছু করেছিল, দিন শেষে ওই গ্রামের মানুষে ওই বিয়েটা করার কারণে আমার দাদাকে সেই গ্রাম থেকে বের করে দিল। ওই মেয়েকে হাতে নিয়েই দাদা নাকি বিদায় হয়ে গেছে। সেই স্মৃতিগুলো আমার মনে নাই। এই সমস্ত কথাগুলো আমি আমার মায়ের মুখে শুনেছিলাম। আমি আস্তে আস্তে করে এই পরিবারে বড় হচ্ছিলাম। এটাই ছিল আমার দাদার শেষ চলে যাওয়া। এরপরে দাদা আর কোনোদিন তার ওই বউকে নিয়ে আমাদের পরিবারে ফিরে আসেনি। আদৌ আমরা জানি না দাদা বেঁচে আছে কি মরে গেছে। আমার বাবা করতেন রাজমিস্ত্রির কাজ। ছোটোবেলা থেকে আমাদের এলাকাতে তেমন কোনো স্কুল মাদ্রাসা ছিল না। আমি বাবার সঙ্গে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। সকালবেলা টঙের দোকানের চা খেয়ে বাবা কাজে চলে যেত। মাঝে মাঝে বাবার সঙ্গে আমি নিজেও চাইতাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। বয়স যদিও কম হয়ে থাকে, বাট আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। যে কেউ আমাকে দেখলে ভাববে আমার বয়স অনেক বেশি, 16-17 কেউই বলবে না। তো দাদার সঙ্গে আমার বাবার সঙ্গে তখন কাম করতাম, মিস্ত্রি কাজ করতাম। এই করতে করতে বিভিন্ন জায়গায় আমার বাবা কাজে যাইতো, আমিও বাবার সঙ্গে কাজ করতাম। এমন করে করে আমার বয়স তখন প্রায় 18 বছরের কাছাকাছি। ওই 18 বছরে হঠাৎ করে আমার বাবার একটা রোগ হয়। রোগ বলতে কি, আমার বাবার কিডনি সমস্যা দেখা দেয়, এবং কিডনির ওই সমস্যার কারণে আমার বাবার ঠিকমতো কাজকাম করতে পারতেছিল না। দেখা যায় কোথাও ঠিকমতো বসে থাকতে পারে না, এবং রাজমিস্ত্রির কাজ তো অনেক পরিশ্রমের কাজ, এবং এই পরিশ্রমের কাজ আমার বাবা আর করতে পারে না। তো কিডনি সমস্যা দেখা দিয়েছে। কিডনি সমস্যা হলে তো ওই সময় মানুষ বাঁচে না, এবং কিডনি রোগের কোনো সমাধানও নাই। আমার বাবা প্রতিটা মুহূর্তে মুহূর্তে কান্নাকাটি করতেন, এবং বাঁচার জন্য উনি অনেক চেষ্টা করতেন। অনেক ডাক্তারের কাছে যাইতেন, অনেক কিছুতে কইতেন, বাট সবাই বলতো যে কিডনি ট্রান্সফার করতে হবে বা কিডনি পরিবর্তন করতে হবে, তাহলে ভালো হবে। আর সেই সময়টাতে ডাক্তারি ব্যবস্থা অতটা উন্নত ছিল না। কিডনি ট্রান্সফার করা এত সহজ কথা নয়। এত টাকাই বা আমার বাবা কোথায় পাবে? শেষ পর্যন্ত বেঁচে থাকার আশা আমার বাবা সম্পূর্ণভাবেই ছেড়ে দিল। রাজমিস্ত্রির কাজ ছেড়ে আমার বাবা তখন বেশিরভাগ সময় মসজিদে বসে থাকে এবং মানুষের কাছে দোয়া চায়। আমার বাবা মারা যাবে এমনটাই সবাই তখন মনে করেছিল। তো আমিও তখন বাবার জন্য বেশ কান্নাকাটি করতাম, কারণ বাবাই ছিল আমার মাথার উপরে একমাত্র ছায়া, একমাত্র বটবৃক্ষ। আমার বাবা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি সম্পূর্ণ একা হয়ে যাব। আমি তখন খুব কান্নাকাটি করতাম, বাবা মারা যাবে, খুব খারাপ লাগতো, ভিতরটা অনেক খারাপ লাগা কাজ করতো। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন আমি আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা জায়গায় কিছু কাজ পাইছিলাম, কিছু কাজের পাইছিলাম। তো সেখানে আমি আমাদের গ্রামের আরও 4 জন মিলে সেই রাজমিস্ত্রির কাজ করছিলাম সেই পাড়ায় গিয়ে। এটা ছিল সুন্দরবনের পাশাপাশি কোনো একটা গ্রামে। তো সেখান থেকে কাজ করে ফিরে আসার পথে হঠাৎ করে হলো কি, আমি যে সাইকেলে করে আসতে, আমাদের 3 জনেরই সাইকেল ছিল। আমরা 4 জন ছিলাম, বিশেষ করে 4 জনের মাঝে একজন, সেও তার পাশেই হচ্ছে তার নানার বাড়ি, সে সেখানে চলে গেছে। আর আমাদের বাকি 3 জনের বাইসাইকেল আছে, আমরা বাইসাইকেলে করে বাকি 3 জন গ্রামে ফিরতেছি। তো এই করতে করতে ওই দিন একটু মোটামুটি আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, এবং মনে হয় যেন বৃষ্টি তুফান আসবে এরকম একটা পূর্বাভাস। আর আমাদের ওই সুন্দরবনের এলাকাগুলো তো এই মেঘ তো এই বৃষ্টি, ক্ষণে ক্ষণে প্রকৃতি তার রূপ বদলায়। তো মনে হলো যেন এই তুফান চলে আসবে, বৃষ্টি চলে আসবে, এমনই একটা ভাবসাব ছিল। আস্তে আস্তে করে আমরা তখন বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। খানিকটা যাওয়ার পরেই ভাগ্যের কি নির্মম পরিহাস, হঠাৎ করে আমার সাইকেলের যে চেইনটা ছিল, সাইকেলের চেইনটা ছিঁড়ে গেছে। তো বাকি 2 জন ছিল, তারা তখন দাঁড়ায় গেল। আমি তখন তাদেরকে বললাম যে দেখ, চারদিকটা অন্ধকার হয়ে আসতেছে, এখনই মনে হয় বৃষ্টি নামবে, একটা কাজ কর, আমার সাইকেলের চেইন যেহেতু ছিঁড়ে গেছে, তোরা চলে যা, আমি হেঁটে হেঁটে আসতেছি। তো ওই সময়টাতে জনবসতি এতটা বেশি ছিল না আর কি, মানুষ কম ছিল, এবং সুন্দরবনে প্রচুর পরিমাণের বাঘের উত্তাপ ছিল। এখন তো বাঘ নাই বললেই চলে। সেই সময়টাতে এই বাঘে কামড় দিতেছে, বাঘে নিয়ে যাচ্ছে, এইরকম অনেক ঘটনা আমাদের এলাকাতে ঘটতো। তোরা 2 জনে বলতেছে যে না, আমরা তোরা একা রেখে যাব না, তুই যদি একা থাকিস তাহলে হয়তো তোরা ভাগে কামড় দিতে পারে, বা ভাগে তোকে ইয়েতে নিয়ে যাবে, আমরা সহ তোর সঙ্গে থাকবো। আমি তখন বললাম যে আরে না, তোরা থাকার প্রয়োজন নাই, তোরা চলে যা, বৃষ্টি আসবে, চারদিকে একদম মেঘে ছেয়ে গেছে, তোরা চলে যা, আমি একাই যেতে পারবো।
এই কথা বলে আমাদের পাড়ার যে দুজন ছিল এই দুজনকে আমি তখন বিদায় করে দিলাম। এদের দুজনকে বিদায় করে দিয়ে তবে আমি একাই বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। আস্তে আস্তে করে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল এবং খানিকটা সামনে যাওয়ার পরেই নেমে আসলো মুষলধারে বৃষ্টি। এমনভাবে বৃষ্টি নামছে মনে হয় যেন আকাশ থেকে কেউ পানি ঢালতেছে। আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে সামনে একটা বট বৃক্ষ পেলাম, অনেক বড় একটা বট গাছ। আমি এই বট গাছের নিচে গিয়ে দাঁড়াইলাম। চিন্তাভাবনা ছিল বৃষ্টি কমে গেলে সেখান থেকে চলে যাব। বটগাছের পিছনে বটগাছের নিচে দাঁড়ানোর পরেই হঠাৎ করে বটগাছের পিছন থেকে আমি কেমন জানি একটু গায়েবী শব্দ শুনতে পাচ্ছিলাম, মানে একটু ভয়ানক আকৃতির সাউন্ড পাচ্ছিলাম। তখন মোটামুটি চারদিকটা একেবারেই অন্ধকার, হাত মেললে হাত দেখা যায় না, বৃষ্টি রাত্রি, আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে আমি বটগাছের পিছন থেকে একটা শব্দ পাচ্ছি। পাওয়ার পরে আমি আস্তে করে পিছনের দিকে তাকালাম, কি সেখানে একটু দেখি। আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে সেখান থেকে যে আলোটা পড়তেছে সেই আলোতে দেখা যাচ্ছে উপরে কোনো একটা ছাউনি দিয়ে কেউ একজন বসে আছে নিচে। এবং আমাদের ওই এলাকাতে বেশিরভাগই আপনার অলিয়া আউলিয়া বা দরবেশরা থাকতেন। অনেক সময় অনেকেই সুন্দরবনের ভিতরেও চলে যেতেন। এরকম অনেক ঘটনাও আছে যারা অলি ছিলেন বা দরবেশ ছিলেন। তো এবার দেখলাম যে লোকটার উপরে আপনার কি জানি একটা দেওয়া, সে বটগাছের পিছনে গুহার মতো একটা জায়গা আছে, ওইটার মধ্যে বসে আছে। তাকে দেখে তো আমি একটু অবাকই হয়ে গেলাম, কি ব্যাপার এই লোককে। তখন আমি এই সামনে থেকে ফিরে সাইড হয়ে পিছনের দিকে আসছিলাম। তো বটগাছের নিচে কিন্তু খুব বেশি একটা বৃষ্টি পড়তেছে না, চারপাশে যদিও অনেক বৃষ্টি, বাট এখানে বৃষ্টিটা ওভাবে পড়ে না বট পাতার কারণে। তো এখানে আসার পরে দেখলাম যে উনি বসে আছে, একজন দরবেশের মতো লোক, মাথার মধ্যে একটা লাল কাপড় পেঁচানো, গায়ে সাদা পাঞ্জাবি পরা, হাতের মধ্যে তবজি, দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কোনো দরবেশ বা কোনো অলি হবে। ওনাকে দেখে আমি তখন সালাম দিলাম। উনি আমার দিকে চোখ তুলে তাকালো, খুবই সুন্দর চেহারা, মায়াবী এবং সুন্দর একটা চেহারা। লোকটাকে দেখে আমি তখন তার মুখের দিকে তাকিয়ে দিলাম। সালাম দেওয়ার পরে উনি ফিরে তাকিয়ে আমারে বলল, আয় এদিকে আয়। ডাক দিছে পরে আমি আস্তে আস্তে করে তার কাছে গেলাম। যাওয়ার পর আমারে বলল, বস। যখন বসতে বললো তখন আসলে ভয় পাচ্ছিলাম এক সময়, বসবো কি বসবো না, কারণ অনেক সময় তো এরা অন্য কিছু হয়ে থাকে বা জিন টিনও তো হয়ে থাকে, এইভাবে বসতেছি না। আমার তখন খুব হাসি দিয়ে বলে, বস। যখন হাসি দিয়ে বলছে তখন গাছের যে বট গাছের শিকড় আছে, শিকড়ের উপরে আমি তখন বসলাম। ভাই শিকড়ের উপরে বসা মাত্রই আগে তো আমার শরীরে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তো। সেই সময়টাতে দেখা গেল যে আমার গায়ে আর কোনো বৃষ্টিই পড়তেছে না, আমার গায়ে আর কোনো বৃষ্টি পড়তেছে না এবং মনে হয় যেন আমার উপরে কেউ ছাতা ধরে আছে, কোনো বৃষ্টিই পড়ে না। উনি আমারে বলে, তুই খুব টেনশন করতেছিস না, এমন করে আমারে বলে। আমি বললাম, না। পরে আমারে বলে, তোর বাবার জন্য খুব কষ্ট হয়, এমন করেই বলছে। তো তখন আমি বুঝে গেলাম যে সত্যি উনি কোনো একটা দরবেশ বা অলি হবে, তা না হলে সে আমার বাবার খবর জানলো কেমনে। আমি বললাম, হ্যাঁ আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, আমার বাবার তো কিডনি সমস্যা, কিন্তু আপনি জানেন কি করে? উনি বলে, আমি সব কিছুই জানি। তোর বাবারে বাঁচাতে চাস? এমনিই বলে। আমি বললাম, হ্যাঁ আমার বাবাকে আমি বাঁচাতে চাই। এবং এই কথা বলে আমি ওনার পায়ে ধরার জন্য যাচ্ছিলাম, এবং উনি তখন আমাকে হাত দিয়ে ইশারা দিল কাছে আসার জন্য, কাছে না আসার জন্য। আমারে বলে, আমি তোর বাবার চিকিৎসা করাই দিতে পারবো, তোর বাবা ভালো হয়ে যাবে। তবে তোর বাবা যদি ভালো হয়ে যায় তাহলে তুই আমার কাছে আমাকে কি দিবি, এমন করেই বলে। তা আমি তখন বললাম যে আপনি যা চান আমি আপনার তাই দিব, আপনি যা চান আমি আপনাকে তাই দিব, তবে আপনি বলেন আপনি আমার কাছে কি চান, আপনি আমার কাছে কি চান, আপনি আমার কাছে যা চান আমি তাই দিব। পরে আমাকে বলে, সত্যিই দিবি তো? আমি বললাম, হ্যাঁ আপনি যা চান আমি আপনাকে তাই দিব। তো বলেন আপনি কি চান? বলে, পরে চাইবো, আগে তোর বাবাকে সুস্থ করে নে। এইটা বলার পরেই দেখেন একেবারে সোজা আমি চোখের সামনে তাকায় আছি, বটগাছের যে শিকড় আছে, দেখেন বটগাছে কিন্তু দেখবেন যে অনেক ছোটো 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 শিকড়গুলো চারদিকে গজাচ্ছে বা ছোটো ছোটো গাছগুলো হইতেছে। ওইখান থেকে বটগাছের একটা ছোট গাছ উনি টান দিলেন, শিকড় থেকে গাছ হয়েছে এরকম একটা বৃক্ষ টান দিলেন। টান দিয়ে আমার কাছে বটগাছটা দিলেন, দিয়া বলতেছে, বিসমিল্লাহ বলে এটা পানির মধ্যে ভিজাবি, এটা কাটবি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটবি, কেটে পানিতে ভিজিয়ে তোর বাবাকে খাওয়াবি, তোর বাবা ভালো হয়ে যাবে। এটা যখন আমাকে বললো আমি খুব অবাক হয়ে গেলাম। আমার চোখের সামনে উনি বটগাছটা টান দিল এবং এটা খাওয়াইলে নাকি আমার বাবা ভালো হয়ে যাবে। আমি ঠিক বুঝতে পারতেছিলাম না, কারণ ডাক্তার বলেছে আমার বাবার কিডনি তো একটা শেষ এবং আরেকটার অবস্থা খুবই খারাপ, তিনি বাঁচার কোনো নাই। তো সে আমার হাতে শিকড়টা দেওয়ার পরে আমার তখন বলতেছে, যা চলে যা। আমি তখন বললাম, চারদিকে তো বৃষ্টি পড়তেছে, আমি যাব কেমন করে? উনি বলে, তোর গায়ে বৃষ্টি পড়বে না, তুই যা। আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না, মুষলধারে বৃষ্টি হচ্ছে চারদিকে এবং মনে হয় যেন
মানে একেবারে মানে আসমান থেকে কেউ পানি ডালতেছে, কিন্তু আমি এই বটগাছের নিচ দিয়ে হাঁটতেছি, আমার গায়ে এক ফোঁটা পরিমাণেরও পানি পড়তেছে না। মানে আমার শরীর কোনোভাবেই ভিজতেছে না, আমি স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি। এবং এরকম করে যাইতেছি 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 যেতে যেতে অনেক সময় আবার দেখতেছি অনেকেই আপনার কি বলে ছাতা নিয়ে যাইতেছে, হাঁটতেছে রাস্তার মধ্যে। বাট এরা আমাকে দেখে কি দেখে না আমি জানি না, বাট আমার শরীরে কোনো বৃষ্টি মানে কোনো বৃষ্টির ফোঁটাও পড়তেছে না। এরকম করে অনেকটা দূর যাওয়ার পরে বৃষ্টি কমে গেল। এই সময় আমি করলাম কি, ভয়ে ভয়ে ওই যে আমার সাইকেলটা ছিল, সাইকেলটা আমি ওই বটগাছের নিচে ফালাইয়ে চলে আসছি। মানে সাইকেলটাও আনি নাই, তাড়াতাড়ি করে চলে আসছি ভয়ে। তো বৃষ্টি যখন থেমে গেছে আমি আস্তে আস্তে করে যাইতাছি। তো বাড়ির কাছাকাছি গেছি, তখন অনেক রাত হয়ে গেছে। তো যে যখন দরজা নক করলাম, আমার মা তখন দরজা খুলে দিছে। খুলে দিয়ে আমারে বলে, মানে আমার শরীরে তখন ওই যে বটগাছের নিচে যে 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে অতটুকুই, আর আমার গায়ে কোনো বৃষ্টি পড়ে নাই। আমার চোখগুলো তখন জলজল করতেছিল, মানে লাল হয়ে আছে, এবং কেন জানি ভিতর অনেকটা ভয় কাজ করতেছে। আমার মা তখন আমারে বলে, কিরে বাজান, তোর কী হয়েছে, এমন কি চিন্তা করতেছিস? আমি যে না মা, কিছুই চিন্তা করতেছি না, আমি একটু ঘরে যাব। তাই ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে আমার মা তখন এক গ্লাস পানি নিয়ে আসছে। আইসা আমারে বলে, পানিটা খা। পানিটা দেওয়া মাত্র আমি ঘটঘট ঘটঘট করে পানিটা খেয়ে ফেললাম। খেয়ে আমার শরীর থেকে তখন ঘাম বাড়িতেছে। মা আমারে বলে, কিরে কী হয়েছে? আমার হাতে তখন ওই বটের শিকড়টা আছে। তো মা আমারে বলে, তোর হাতে এটা কি, আর তুই এরকম ঘামাইতেছিস কেন? আমি তখন মায়ের এটা দিয়ে বললাম যে মা, এই বটগাছের শিকড়টা একটু 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 করে কাটবা, কাইটা পানিতে ভিজা আমার আব্বারে খাওয়াইবা। এটা বলার পর আমার আম্মা বলে, এটা আবার কোন কবিরাজি? আমি বললাম, যেটা বলছি তুমি সেটাই করো। এই বলে মাকে দিয়েছে। মাকে দেওয়ার পরে সম্ভবত মার সাথে সাথেই এটা পানিতে ভিজে আমার আব্বাকে খাওয়াইছে। তো বটগাছের শিকড় আপনি পানিতে ভিজিয়ে দেখবেন, পানির কালার কিন্তু পরিবর্তন হয় না, পানির কালারটা যেমন আছে তেমনই থাকে। কিন্তু মা আমারে বলল, এবং আমি নিজেও দেখলাম, ওই বটের শিকড়টা যখন পানিতে ভিজানো হয় তখন পুরো পানির কালারটা এক সম্পূর্ণ লাল হয়ে যায়। মানে কালারটা সম্পূর্ণ লাল হয়ে যায়। এভাবে পানির কালার লাল হয়ে যাওয়া, তা তো প্রশ্নই আসে না, কীভাবে পানির কালার এভাবে লাল হয়ে যাবে। মা তখন আমারে বলে যে, তুই বটের শিকড়টা কই পাইছিস, এটা কোত্থেকে আনছিস? আমি মায়ের আর কিছুই বললাম না, মানে কোনো কিছুই বলতেছি না। সিরাতে আমার আব্বাকে বটের শিকড়ের একটু পানি খাওয়ানোর পরে আমার বাবা প্রায় অনেকটাই ব্যথা মানে কমে গেছে। তার যে একটা কোমরে ব্যথা ছিল, কিডনির যে একটা ব্যথা, ওই ব্যথাটা তখন আর হচ্ছে না। আমার বাবা যখন সকালবেলা আমারে বলতেছে যে, আকবর তুই এটা কোত্থেকে আনলি, এবং এটা খাওয়ার পরে আমার যে ব্যথাটা ছিল, আমার ব্যথাটা অনেকটা কমে গেছে, এখন আমার বেশ ভালো লাগতেছে, এটা তুই কই পেয়েছিস? আমি আব্বাকে আর তখন কিছুই বলি না। এবং না বলার পরে পরের দিনে আমি আবারও দৌড়িয়ে ছুটে যাই এই বটগাছের নিচে। বটগাছের নিচে যাওয়ার পরে দেখলাম যে আমার সাইকেলটা আমি যেখানে রেখেছি সাইকেলটা সেখানেই পড়ে আছে, এবং বটগাছের পিছনে যে দরবেশটা বসেছিল উনি আর নাই, এবং ওনার উপরে যে একটা ছাউনি দেওয়া ছিল ওইটাও নাই। মানে ওখানে যে কোনো একটা লোক বসেছিল তারই কোনো ছোঁয়াই নাই, তারই কোনো অস্তিত্ব নাই। তো বুঝতে পারলাম না যে কী ব্যাপার, এই লোকটা কোত্থেকে আসলো, আর এখানে এমন করে বসলোও বা কীভাবে? আর আমার সাইকেলটা যে এরকম একটা রাস্তার পাশে পড়ে আছে, যে কেউ তো আমার সাইকেলটাকে নিয়ে যাওয়ার কথা। সাইকেল তো সকাল পর্যন্ত এখানে থাকার প্রশ্নই আসে না, কারণ কত মানুষ যায় আসে, কেউ তো সাইকেলটাকে নিয়ে যাবে। সেই সময়তে কিন্তু একটা সাইকেলের অনেক দাম, মানে ওই সময়টাতে একটা বাইসাইকেলের প্রচুর দাম। তো সাইকেলটাও কেউ আর নিল না। আমি সাইকেলটাকে আস্তে আস্তে করে বাড়ির দিকে আনতেছি। আনার পরে আমার সেদিনই আবার খুব জ্বর উঠছে, মানে দুপুরে এত জ্বর উঠছে আমি আর কোনো কাজে যাইতে পারি না, প্রচণ্ড রকমের জ্বরে ভুগতেছি। মানে শারীরিক অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে, অতিরিক্ত খারাপ, কোনো কাজকাম করতে পারি না, এবং পুরো শরীরটা তখন মানে আপনার জ্বর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আমি টোটালি বিছানা থেকে উঠতে পারি নাই। আমি 3 দিন পর্যন্ত মারাত্মক অসুস্থ, কিন্তু এই 3 দিনে আমার বাবা প্রায় 50% সুস্থ হয়ে গেছে। 50% আমার বাবা সুস্থ হয়ে গেছে। আমার বাবা উঠে হাঁটাচলা করতেছে। যে বাবা শোয়া থেকে উঠতে পারতো না, উনি এখন শুয়ে হাঁটতেছে। তো বটের এই যে মানে আমার আব্বাকে যে খাওয়াইতেছে, আমার আব্বা প্রচুর পরিমাণে সুস্থতার দিকে আসতেছে। আর আমার মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে, আকবর আলী তুই এটা কই পাইছিস, মানে এই যে বটের শিকড়টা এটা তুই কই পাইলি, কে তোরে দিছে? আমি মায়ের আর কোনো কিছুই বলি না, কারণ মাকে আমি বলবোই না। আমার কথা হচ্ছে, আমি যেটা পাইছি আগে আমার আব্বার উপকার দেখি। দেখা যায় পালাক্রমের সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা প্রায় সম্পূর্ণই সুস্থ হয়ে গেছে। তো আমি আর ওই লোকটাকে আর দেখতে পাই না, যেই লোকটা আমাকে এই বটের শিকড়টা দিয়েছিল তাকে আর দেখতে পাই না, এবং মাকেও আর আমি কোনো কিছু বলি না। মানে আমি এরকম একটা ছেলে, সহজেই মনের কথা কারো কাছে বলতে চাই না। আমার আব্বা সুস্থ হয়ে গেছে, এটি তখন আমার অনেক পাওয়া। কিন্তু এখন বড় কথা হচ্ছে, আমার মা তখন এই কথাটা আরও 8-10 জনের কাছে বলছে।
গ্রামের যে অন্য অন্য মহিলা আছে, আমার মা একটু মুখ পাতলা মানুষ, কিছু হইলে মানুষের কাছে বলে দেয়, মানে কিছু পেটে রাখতে পারে না। তো যখনই সবার কাছে বলা বলি করতে শুরু করছে, সবাই তখন বলতেছে আমার দাদার যে একটা কেরামতি ছিল এটা সম্ভবত আমার কাছে চলে আসছে। দাদার ওই কেরামতিটা আমার কাছে আসছে। তখন বিভিন্ন মহিলারা আমার কাছে আসতে শুরু করে, আমাকে হুজুর বলে ডাকতে শুরু করে এবং আমার কাছ থেকে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করে। তা আমি তখন তাদেরকে বলি যে না, আমার কিছুই হয় নাই, বা আমি ওইরকম কেউই না, আপনারা যেরকম চিন্তা করতেছেন আমি সেরকম কেউই না, আমার মাঝে ওরকম কোনো অলৌকিক ক্ষমতা নাই, মানে কোনো কিছুই নেই। এগুলো আমি তখন ওনাদেরকে বলি, বাট ওনারা মানে যতই বলি না আমার দিকে তাকায় থাকে। আর আমার চেহারা তো স্বাভাবিক মানুষের মতো ছিল না, মানে আমাকে দেখলে মনে হতো ফরেনিয়ার, মানে বিদেশিদের চেহারা যেরকম হয়। আমার হাত পাগুলো সম্পূর্ণ সাদা ছিল, মাথার চুলগুলোও সাদা, মানে দেখে মনে হয় যে আমি সত্যিই কোনো এক ফরেনার হব, কোনো বিদেশি হব। তাই এরকম করেই তখন হচ্ছে সবাই আমার কাছে চিকিৎসার জন্য আসতো। আমি বলতাম যে না, আমার মাঝে কোনো কেরামতি নেই, আমার মাঝে ওরকম কোনো ক্ষমতাই নেই। এই সমস্ত কিছু সবাইকে বলতাম এবং একটা পর্যায়ে সবাই আমার কথা বিশ্বাসও করে আমার কাছে আর আসে নাই। আমার আব্বা তখন চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, এর মাঝে প্রায় আরও বৎসর খানিকের মতো কেটে গেছে। তো ওই 1 বছরের ভিতরে আমি আর ওই দরবেশটাকে দেখি নাই। মনের ভিতরে তখন বারবার প্রশ্ন জাগতো যে দরবেশটা আমার সামনে জানি আবার কবে আসে। কারণ দরবেশটা আমাকে দিয়ে কোনো না কোনো একটা কাজ করাবে, সেটা আমাকে বলছে তুই আমারে কি দিবি। আমি তো বলছিলাম যে আপনি যা চান আমি তাই দিব। তখন তো তিনি আমাকে বলেছিল যে ঠিক আছে, তোর বাবা সুস্থ হয়ে যাক এবং তোর বাবা সুস্থ হলে পরে আমি তোর কাছ থেকে চেয়ে নিব। তো অবশ্যই তো উনি কিছু না কিছু আমার কাছে চাইবে, বাট উনি তো কোনো কিছু চাচ্ছে না, বা ওনাকে আমি আর দেখিও না। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আমি আরেকটা বাড়িতে কাজ করতেছি, তাও মোংলার ওইদিকে একটা বাড়িতে কাজ করতেছি, তাও ভিটি পাকা করতেছি, মানে তারা টিনের ঘর বানাবে, নিচে ভিটিটা পাকা করতেছি। এমন করতে করতে এক বৃদ্ধ আসছে, তখনও আপনার দুপুরবেলা আনুমানিক। এক বৃদ্ধ আসছে, বৃদ্ধ আসার পরেই মানে একেবারে বয়স্ক একটা লোক এরকম বৃদ্ধ হাঁটিয়ে মানে করে আসছে। আসার পরে বৃদ্ধটা বলতেছে, মানে বাড়ির যে মালিক ছিল বলতেছে যে মারে কিছু খেতে দে। তো এই যখন কিছু মানে খেতে দে বলছে, বলার পরেই তখন মহিলা বলছে যে ঠিক আছে একটু বসেন, আমাদের তো বাড়িতে কাজের লোক আছে, তারাও খাবে, ওই সঙ্গে আপনারাও খাবার দিয়ে দিব। তো যখনই ওরা আমার খাবার দিল, আমরা খাবার খাইতে বসছি, আমি কিন্তু ওই বৃদ্ধর দিকে তাকাই নাই, মানে ওই বৃদ্ধর দিকে তাকাই নেই। মানে বৃদ্ধ আয়সা মহিলারে বলছে, বলার পরে আমি অতটুকুই শুনলাম, মহিলা ওই বৃদ্ধরে বসতে বলছে। তা আমরা হাত মুখ দিয়ে যখন খাইতে বসছি, আমরা তখন ওই লোকের যে বাড়ি আছে, বাড়ির কোণার মধ্যে একটা আপনার গাছ আছে, গাছের নিচে খাইতে বসছি। আমাদের থেকে একটু দূরে তখন ওই বৃদ্ধরে খাবার দিছে। তো আমি যখন খাবার খাইতেছি, খাবার খাইতে খাইতে হঠাৎ করে বৃদ্ধর দিকে আমার চোখ গেল, এবং চোখ যাওয়ার পরে আমি স্পষ্ট দেখলাম এটা সেই বুড়া, মানে ওই লোকটা, মানে যারে আমি পাগড়ি পরা অবস্থায় দেখছি, মানে চেহারাটা তো আমার মনে আছে। তা আবার অনেক পুরনো কথা না, প্রায় 1-1.5 বছর আগের কথা। চেহারাটা তো আমার স্পষ্টই মনে আছে। তারাই দেখে আমি চিনে ফেলছি, যাই হেঁটে তো ওই বৃদ্ধ। আমি সেখান থেকে খাবার মানে মানে না খেয়ে আমি তখন দৌড়ে তার কাছে আসছি। আইসে আমি বলতেছি, হুজুর আপনি ভালো আছেন? হুজুর আমারে চিনছেন? হুজুর, ও হুজুর আমি আকবর আলী, আপনি যে আমার আব্বার কাছে শিকড় দিয়েছেন এটা সেটা। সে আমারে চিনেই না, মানে অবিকল ওই যে চেহারাটা, মানে যেটা আমার শিকড় দিয়েছিল ওই হুজুরের চেহারা। বাট সে আমার সঙ্গে কোনো কথা বলে না। আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম যে আপনি আমার সঙ্গে কথা বলেন না। এবং সে খাবার খেয়ে যখন হেঁটে চলে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে গেছি। আমি জানি যে উনি সেটাই হবে। তার পিছনে পিছনে রাস্তা পার হয়ে একটা কুয়ার মতো আছে, ওই কুয়ার ওখানে যাওয়ার পরে উনি আমারে বলে তুই আমার উপকার করবি, এমনি বলে। আমি বললাম হ্যাঁ, আপনি যা বলেন আমি তাই করব। উনি বলে আমার উপকার করতে গেলে তোর মরণও হতে পারে। আমি বললাম যে আমার মরণ হলে হবে, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি আমাকে বলেন কি করতে হবে। তখন তিনি কী করলো, তার হাতের লাঠিটা দিয়ে একটা পথ দেখাই দিল, সুন্দরবনের ভিতরে ঢুকার একটা পথ, মানে একটা রাস্তা। আমারে বলতেছে যে এই রাস্তা দিয়ে যাবি, এই রাস্তা দিয়ে যেতে 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 বহু দূর যাওয়ার পরে ওখানে একটা গাছ পাবি। গাছের নামটা বললো আমাকে যে এরকম একটা গাছ পাবি, গাছটা দেখতে এরকম হবে, গাছের পাতাগুলো এরকম হবে, এবং মানে একটু অলৌকিক টাইপের গাছ, মানে স্বাভাবিক যে গাছ আছে ওরকম না। এবং গাছের পাতাগুলোর বর্ণনা আমাকে দিল যে এরকম হবে। এবং ওই গাছের নিচে, মানে যে গাছটা আছে এই গাছটা, মানে গাছের নিচে তুই বুক পর্যন্ত গর্ত করবি। গাছটার পশ্চিম দিকে, মানে এইভাবে বলে যে গাছের পশ্চিম দিকটাতে তুই বুক পর্যন্ত গর্ত করবি। গাছের নিচে করার পরে সেখানে 3টা মহিষের হাড্ডি পাবি। 3টা মহিষের হাড্ডি পাবি। যদি 3টা মহিষের হাড্ডি পাস, তাহলে ওই হাড্ডিগুলো আগুনে পোড়াই দিবি, এতে আমার কাজ হয়ে যাবে। তো এই কথা বলার পরে তিনি এটা বলেই তিনি আবার সোজা হেঁটে চলে যাচ্ছে, মানে আমার আর কোনো কিছু বলে না। আমি বিস্তারিত যখন কিছু বলার জন্য তার পিছনে পিছনে যাচ্ছে, তখন তিনি আমাকে হাত দিয়ে ভাবে ইশারা দিল চলে যাওয়ার জন্য। যখনই চলে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে, আমি সেই জায়গায় দাঁড়ায় আছি।
এবং গেলাম, যাওয়ার পরে ওই বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে বাকিরা তো অনেকেই কাজ করে, সবাই তখন আমার বলতেছে যে কী হইলো তোর, এই বৃদ্ধ লোকের পিছনে পিছনে দৌড়ে গেলি কেন, ওই লোকের তুই চিনিস নাকি? আমি ওদেরকে আর কোনো কিছুই বলতেছি না, মানে আমার সঙ্গে যা হয়েছে বা আমি যা দেখেছি তা তো আর আমি ওদেরকে বিশ্বাস করাতে পারবো না, তা আমি আর কোনো কিছু বলি না। না বলার পরে ওই দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় আমি পথের দিকে হাঁটা শুরু করছি। মানে প্রথমে বাড়িতে কাজে আসছি, কাজে এসে আমি কাজে না গিয়া ওই সুন্দরবনের দিকে হাঁটতেছি। তো ওই পথটা দিয়ে অনেকেই মধু আহরণ করার জন্য, মানে সুন্দরবন থেকে মধু আনার জন্য অনেকে এই পথ দেওয়া যাইতো। তো আমি তখন এই পথ দিয়ে যখন হাঁটা শুরু করছি, আমার সঙ্গে যারা কাজ করে তারা সবাই আমার বলতেছে, কিরে ওই বেটা আকবর আলী, পাগল হয়ে গেলি নাকি, তুই ওই দিক দিয়ে কই যাস? আমি তাদেরকে বললাম যে ভাই আমি কই যাইতেছি আমি এটা পরে বলবো, আগে আমি যাই। তো ওরা আমারে চাইছে আটকাইতে, আমার আটকাইতে পারে না। আমি তখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাইতেছি, যাইতে যাইতে প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি সুন্দরবনের ভিতরে, এবং এই রাস্তাটাই আছে। আমি রাস্তা দিয়ে যত যাচ্ছি রাস্তা পাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা পাচ্ছি। প্রায় 1 ঘন্টার মতো ভিতরে হাঁটার পরে আমি একটা গাছ পাই। আমাকে উনি যেরকম গাছের বর্ণনা দিয়েছিল যে গাছটা এত বড় হবে, গাছের কালারটা এরকম হবে, পাতাটা এরকম হবে, ঠিক আমি সেরকমভাবে এই গাছটা পাই। এবং গাছটা পাওয়ার পরে গাছের যে পশ্চিম দিকে উনি যে বলল যে এইখানে, গাছের পশ্চিম মুখ যেটা, পশ্চিম মুখের এখানে মাটি গর্ত করার জন্য। আমি প্রথমে চিন্তা করি যে কতটুকু করব, উনি তো আমাকে আর বিস্তারিত কিছু বলে নাই। তা আমি গাছটার পাশেই গর্ত করতেছি, করতেছি আর মনের ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে, কারণ এই সময়তে বাঘের প্রচুর রকমের উত্তাপ ছিল, বাঘ খুব ঝামেলা করতো এবং যে কোনো সময় হয়তো বাঘে এসে আমাকে কামড় দিতে পারে বা বাঘ আমাকে খেয়ে ফেলতে পারে। ওই ভয়টাও তখন আমার মনে কাজ করে না এই কারণে যে যিনি আমাকে বলেছে তিনি তো স্বাভাবিক কোনো মানুষ নয়, তিনি তো একজন দরবেশ, তিনি তো একজন অলি। সুতরাং তিনি যেহেতু আমাকে বলছে তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই। আমি এই জায়গার মধ্যে গর্ত করতেছি, কোদাল দিয়ে কাটতেছি, মাটি উঠেছি। সকাল থেকে প্রায় দুপুর হয়ে যাওয়ার পরে আমার হঠাৎ করে আমার কোদালের মধ্যে তখন এই মহিষের হাড্ডির একটা ইয়া পাই, পাওয়ার পরে আমি ওখানে 3টা মহিষের হাড্ডি পাই, এবং হাড্ডিগুলো খুব বড় বড়। মহিষের হাড্ডি না, মহিষের শিং ছিল, মাথার যে শিং, 3টা শিং পাই এবং শিংগুলো বেশ বড়। আমি তখন এই শিংগুলোকে উপরে উঠাইলাম। উঠানোর পরে আমি চিন্তা করতেছি এগুলো কী করবো, উনি তো আমার কোনো কিছু করতে বলে নাই। তা আমি তখন কী করলাম, এটা গর্তটা করে আবার ওখানে মাটি ঢালতেছে। অর্ধেক পর্যন্ত মাটি ঢালার পরেই আমার কাছে তখন মনে হলো যে আমি এগুলো নিয়ে চলে যাই। শিংগুলো নিয়ে সামনের দিকে আসতেছি। ভাবলাম ওনার সঙ্গে হয়তো দেখা হবে বা উনি আমাকে অন্য কিছু বলবে। না, তার সঙ্গে আমার দেখাও হয় নাই, সে আমার কোনো কিছু বলেও নাই। শিংগুলো নিয়ে অনেক দূর আসার পরেই তখন সাথেই একটা ছোট ইয়ার মতো ছিল, কুয়ার মতো ছিল। তখন আমি করলাম কি, কুয়া বলতে একটু ডোবা আর কি, সুন্দরবনের ডোবা। এই ডোবার মধ্যে আমি তখন শিংগুলোকে ফেলে দিলাম। শিংগুলোকে ফেলিতে আমি আবারও হাইটে চলে আসতেছি এবং একদম পারে আস্তে আস্তে তখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমি আর কাউরে দেখতে পাই না। আমি তখন বাড়িতে গেছি, বাড়িতে ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি পড়ে গেছে, সবাই কান্নাকাটি শুরু করছে। আমি সুন্দরবনের ভিতরে ঢুকে গেছি, আমার আব্বা আম্মা তাও কান্নাকাটি করতেছে। আমি বললাম যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কিছু হয় নাই। এরপরে ধরেন আমি ওইখানে গেছি, যাওয়ার পরে রাতের বেলায় হাত মুখ সব কিছু ধুয়ে আমি ঘুমিয়ে গেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরেই আমি ওনারে স্বপ্নে দেখলাম, উনি স্বপ্নে আসছে, আইসা আমারে বলতেছে, আকবর আলী তুই তো আমার অনেক বড় উপকার করলি, আমার বাড়িতে তোর দাওয়াত, এমনিই বলতেছে। এবং স্বপ্নের মধ্যে আইসা বলতেছে, যেখান থেকে তুই মহিষের হাড্ডিটা উঠালি এটাই আমার বাড়ি, আমার বাড়িতে তোর দাওয়াত, এবং কালকে দুপুরবেলা তুই আমার বাড়িতে আসবি, আমি তোর জন্য রান্না বান্না করব। এই স্বপ্নটা তিনি আমাকে দেখালেন রাতের বেলায়, এবং স্বপ্নটা দেখে পরেই সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। তখন গভীর রাত, নফল নামাজটা পরে আবার শুইলাম, ফজরে আজান দিছে, উঠছি, নামাজ পড়ছি, নামাজ কালাম পরে চিন্তা করতেছি, আমার মায়েরে বলতেছে ভালো পাঞ্জাবিটা আমার নামায়ে দাও। মা আমারে বলে, তোর ভালো পাঞ্জাবি নামাই দিব, তুই ভালো পাঞ্জাবি পরে কই যাবি, তুই নাকি কালকেও কাজে যাস নাই, সুন্দরবনের ভিতরে ঢুকে গেছিস, এবং আজকে তুই কই যাবি? আমারে বলতেছি তুমি আমার পাঞ্জাবিটা দাও, আমার একটা দাওয়াত আছে, আমি দাওয়াতে যাব। তো এই মাও যখন পাঞ্জাবি চাইছে, মামা আমার পাঞ্জাবি বের করে দিছে, আমি তখন পাঞ্জাবিটা গায়ে দিছি। পাঞ্জাবিটা গায়ে দিয়ে একদম সুন্দর করে সাইজা ভালো পোশাক আশাক পরে আমি আবারও এই পথ দিয়ে হাঁটতে এবং যেই সুন্দরবনের ভিতরে ঢুকার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে হাঁটতেছি এবং সেমভাবে হাঁটতে এই গাছটার নিচে আসছি। আমার চোখকে আমি তখন বিশ্বাস করাতে পারতেছিলাম না। আপনি কীভাবে বিশ্বাস করাবো, আপনি বিশ্বাস করবেন কি না তা একান্তই আপনার বিষয়। তবে আমি আল্লাহকে সাক্ষী করে বলে আমি ওই জায়গায় যাওয়ার পর যেটা দেখলাম, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম এই গাছের নিচে খুবই সুন্দর একটা ঘর উঠানো, এত সুন্দর, খুব বড় না ছোট না,
দেখে মনে হয় যেন রাজপ্রাসাদের মতো একটা বিল্ডিং, খুবই সুন্দর। তো এই বনের ভিতরে এই গাছের নিচে এই বিল্ডিং, আমি তো গতকালকেও এই গাছের নিচে এসে কাজ করছি এবং এখানে আমি গর্ত করছি, গর্ত করে এখান থেকে আমি শিং উঠাইলাম, শিংগুলো আমি ফালাই দিলাম। এরপরে এই গাছের নিচে এই এই ঘর, কোনোভাবেই কোনো কিছু মিলাইতে পারতেছিলাম না যে এই ঘর আসার কারণ কি এবং এটা কিভাবে হলো। আমি গতকালকে যেখান থেকে গেছি আজকে এসে এখানে ঘর দেখতেছি, তা তো আমার কাছে বড় অলৌকিক লাগতেছে। এখানে যাওয়ার পরেই তখনই একটা লোক ভিতর থেকে বেরোলো, ঘর থেকে বেরোলো এবং তিনি পাঞ্জাবি পায়জামা পরা এবং খুবই হুজুরের মতো একজন লোক আমাকে দেখে সালাম দিল, বললো আপনাকে ভিতরে যাইতে বলছে। এবং ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে যাকে আমি একবার দেখেছি দরবেশের রূপে, আবার দেখেছি ফকিরের রূপেই, তিনিই তখন ওখানে বসে আছে এবং বৈঠকখানার ভিতরে যাওয়ার পরে এমন রাজকীয় খাবার আমার জন্য, এটা কোনো গল্পও নয়, আমার স্বপ্নেও নয়, যা আমি দেখতেছি তা সম্পূর্ণ বাস্তব, আমার নিজের চোখে দেখা। আমাকে বলতেছে যে এখানে খাবার আছে, তুই খাবার খা। তো যখন খাবার খাইতে বসাইছে আমি তখন অবাক হয়ে গেলাম। ওখানে বসে খাবার খাচ্ছি, খাবার খাইতেছি। তো খাবার খাইতেছে, ওনার দিকে তাকায় আছি, তখন তো দিনের বেলা এবং ভিতরটাতে প্রচণ্ড রকমের আলো। তো খাবার টাবার শেষ করার পরে তারা একজন রাজা যেভাবে, রাজার খাবার যেভাবে হয় একেবারে রাজকীয় খাবার আমাকে দিছে। হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে ওখানে আমি ওনার দিকে তাকিয়ে বললাম যে আমি তো গতকালকে রাতে এখানে গতকালকেও এখানে এসেছিলাম এবং আসার পরে আপনি যেভাবে বললেন এভাবে আমি বুক পর্যন্ত গর্ত করলাম, করে আমি 3টা মহিষের শিং পাইলাম, এই শিংগুলো আমি ডোবায় ফেলে দিলাম। কিন্তু গতকালকে তো আমি এই ঘর দেখি নাই, কোনো প্রাসাদ দেখি নাই, এবং আজকে আসার পরে আমি হঠাৎই প্রাসাদ দেখতে পাচ্ছি। গাছটাও আছে, গাছের নিচে যে আমি গর্ত করছি তাও নাই, এখানে একটা অন্যরকম ঘর। আমি কি গতকালকে এখানে এসেছিলাম? তখন উনি আমাকে বলে, হ্যাঁ গতকালকে তুমি এখানে এসেছিলা, আমাদের এই ঘরটা তুমি দেখতে পারোনি, কারণ আমরা একটা দুষ্ট তান্ত্রিকের কবলে ছিলাম। ওই দুষ্ট তান্ত্রিকরা আমাদের এই জায়গাটাকে দখলে রেখেছে এবং তোমার মাধ্যমে আমরা জায়গাটা দখলমুক্ত করেছি। যেই 3টা শিং তুমি এখান থেকে উঠাইছো, ওই 3টা শিংয়ের মাঝে 3টা তাবিজ ছিল। এই তাবিজগুলোর কারণে আমরা স্বাভাবিকভাবে এখানে আসতে পারতেছিলাম না এবং এখানে আসলে আমাদের খুব কষ্ট হতো, আমরা আমাদের ঘরের ভিটে আমাদের ঘরে আসতে পারতেছিলাম না। তো তুমি এই 3টা তাবিজ উঠাই ফেলার কারণে আমরা স্বাভাবিকভাবে এখানে আসতে পারছি, এতে আমাদের খুব উপকার হচ্ছে। তো আমি যে ওনার সঙ্গে কথা বলতেছি, আমি জানি সে কোনো মানুষ নয়, সে একটা জিন, এবং তার সামনে দাঁড়ায় যে আমি তার সামনে বসে যে কথা বলতেছি, আমার ভিতরে একটা অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে, ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করতেছে। পরে তিনি আমাকে বলে, তোমার যখন ভালো লাগে তুমি তখনই এখানে আসবা, তোমার এখানে আসার জন্য কোনো রকমের কোনো বাধা নাই, তুমি যে কোনো সময় আসতে পারো এবং এখানে আসলে তোমাকে রাজকীয় খাবার দেওয়া হবে, তুমি খাবার খেয়ে যাবা। তবে খবরদার, আমার এইখানকার ঠিকানা তুমি বাইরের কারো কাছে দিবা না। এই যে আমার এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে বা তুমি আসতেছ, এই প্রাসাদ বা তোমার সঙ্গে আমার পরিচয়, এই বিষয়গুলো তুমি বাইরের কাউকে জানাবা না, বাইরের কারো কাছে বলবা না। তো দেখেন তাদের ভিতরের অবস্থা এতটাই সুন্দর ছিল, এতটাই পরিপাটি ছিল, এতটাই সাজানো ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং তাদের বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। সারাটা দিন আমি তাদের মেহমান ছিলাম এবং শুধু মেহমানই ছিলাম না, মেহমানের পরে তারা আমাকে একটা সম্মানীয় দিয়েছে, আমাকে একটা সোনার চেন দিয়েছিল, স্বর্ণের চেন আমার গলায় পরাই দিছে এবং যেটার বাজার মূল্য আনুমানিক অনেক টাকা হবে সে সময়টাতেই, একদম মোটা একটা স্বর্ণের চেন। এবং এই চেনটা পরে আমি তখন তাদের প্রাসাদ থেকে বের হয়েছি। বের হয়ে আমি আবারও এই পথ ধরে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি আজও সন্ধ্যা হয়ে গেছে আমার মেন রোডে আসতে, এবং মেন রোড থেকে আবারও হেঁটে হেঁটে আমি তখন আমার বাড়িতে আসছি, তখন মধ্যরাত। তো আমি গলার যে চেনটা ছিল, চেনটা আমি খুলিনি, এটা গলার মধ্যেই আছে। আমার মা তো আমাকে দেখে অবাক। তো সেদিন মা আমারে ভালো করে ধরে বলতেছে, তোর সঙ্গে মনে হয় জিন পরি আছে, তোর সঙ্গে কিছু একটা হয়েছে, মা তোর কবিরাজের কাছে নিয়ে যাব। আমার মনে হয় তোর সঙ্গে কোনো জিনপরির সমস্যা আছে, আমি তোর কবিরাজের কাছে নিয়ে যাব, তুই তো তাহলে মারা যাবে। আমি বললাম, না মা, আমি মারা যাব না, আমার কিছুই হবে না, আমার ভালো লাগে, আমার কোনো আমার জিনপরি ধরে না। এই বলে তখন এই সিনটা মার হাতে দিলাম। এই সিনটা মায়ের হাতে দেওয়াতে মা তখন সম্পূর্ণভাবে সন্দেহ করে ফেলছে যে না, আমার মাঝে কিছু একটা আছে, আমি কিছু একটা করছি। সকালে আমি ঘুমে থাকা অবস্থায় মা তখন কোত্থেকে এক কবিরাজ নিয়ে আসছে। আসার পরে কবিরাজ আমারে বলতেছে উঠার জন্য। আমি বলতেছি আমার তো কোনো সমস্যা নাই, আমি তো অসুস্থও না এবং জিন জাতি তো আমার কোনো ক্ষতিও করতেছে না, তাহলে কেন কবিরাজ আসছে? কবিরাজ তো এখানে আসার প্রয়োজন নাই। আমার মা বলতেছে কবিরাজ আসছে এবং কবিরাজ তোর একটু উঠতে বলতেছে, তুই একটু উঠ। তাই মা যখন বলছে, বলার পরে আমি তখন সেই জায়গার মধ্যে উঠছি। উঠার পরে কবিরাজ আমার হাতে তাবিজ পরাই দিছে, আমার গলায় তাবিজ পরাই দিছে, পরায় বলতেছে, তুমি কই গেছিলা, কোন জায়গায় গেছিলাম আমারে বলো, আমি কোন জায়গায় গেছি এটা কবিরাজ জানে।
মানে বলতেছে কোন জায়গায় গেছিলো, জায়গাটা আমাকে নিয়ে চলো। তো উনি তো আমাকে উনি যে জায়গায় গেছি বা এটাই আমাকে বলতে মানা করছে, আর সেই জায়গাতে আমি কাউরে দেখাবোই না। কবিরাজ আমাকে যতই বলতেছে, যেভাবেই বলতেছে, আমি কবিরাজরা আর বলি না যে আমি ওই জায়গার ঠিকানা আর কবিরাজকে দিই না, মানে আমি সেখানে আর মানে বলি না। না বলতে এই আমার মা জিজ্ঞেস করে, আমার বাবা জিজ্ঞেস করে, কবিরাজ যা বলতেছে তা বল, নাহলে তোরে নিয়ে যাবে, তোরে আর আমরা পাবো না, তোরে সারা জীবনের জন্য নিয়ে যাবে, তুই বল। আমি আমার আব্বা আম্মার কাছে আর কোনো কথাই বলি না, মানে আমি বলবোই না। এটা তো গেছি, আমি দেখে এসছি, আমি আর বাপ মাকে কেন বলবো, আমি তাদেরকে জানাই না বা তাদেরকে বলি না। এইরকম না বলতে একটা সময় তারা আমার আর ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। আমার আব্বা তখন পরিপূর্ণভাবে সুস্থ এবং আব্বাও তখন টুকিটাকি কাজকাম করতেছে। আমার আব্বা তখন আর আমার বাইরে যেতে দেয় না, মা বাইরে যেতে দেয় না, আব্বাও বাইরে যেতে দেয় না। এবং কবিরাজ বলে গেছে যে আমি যদি বাইরে যাই তাহলে আমাকে নিয়ে যাবে, বাইরে গেলে আমাকে নিয়ে যাবে, আমাকে এখানে থাকতে দিবে না। তো এই বলার পরে তখন প্রায় দীর্ঘ অনেকগুলো মাস কেটে গেছে, 2 থেকে 3 মাসের মতো কেটে গেছে। এবং 2-3 মাস কেটে যাওয়ার পরেও আমি তখন আর এই জায়গা থেকে বেরোইতে পারি না, মানে ঘরের ভিতরে বন্দি হয়ে আছি। এর ভিতরে একদিন হলো কি, আমি চিন্তা করছি যে আমার শরীরে যে তাবিজগুলো আছে, এই তাবিজগুলো আমার তো কোনো প্রয়োজন নাই, কারণ জিনবরি তো আমার কোনো ক্ষতি করে না, তবে তাবিজগুলো পরবো কেন। আমি তখন নিজেই করলাম কি, আমার শরীরে তাবিজগুলো খুলে ফেলি। শরীরের তাবিজগুলো যেদিন খুলে ফেলি, যেই রাতে খুলে ফেলি, মানে সন্ধ্যা রাতে খুলে ফেলি, সেই রাতেই হঠাৎ করে আমার এসে ডাকতেছে, আমার ঘরের দরজায় এসে আমাকে ডাকতেছে, খুব সুন্দর করে নারীর কণ্ঠে আমাকে ডাকতেছে, আকবর আলী করে 2টা ডাক দিছে। ডাক দেওয়ার পরে স্পষ্ট আমি তার ডাক শুনলাম, শুনে আমি তখন ঘুম থেকে উঠছি। উঠার পরে দরজাটা খুলছি, খুইলে দেখি কি, আমার চোখের সামনে খুবই রূপসী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুবই রূপসী। তো আমি তো জানি সে কোনো মানুষ নয়, যেহেতু আমাকে ডাক দিছে, আমার সঙ্গে এই ধরনের সমস্যাগুলো আছে। আমি ঘর থেকে বেরোইছি, বেরোয়ার পরে আমাদের ঘরের কোনায়, মানে আমাদের বাড়ির পিঠে হচ্ছে একটা শিমুল গাছ আছে, ওই গাছের কোনায় গিয়ে বসছি। বসার পরে আমারে বসায় বলে, আব্বা আপনার জন্য মানে খাবার পাঠাইছে, এটা বলে সে আমারে একটা ডিশ দিল, মানে বিশাল আকৃতির একটা ডিশ, খাবারের ডিশ। এই খাবারের ডিশটা আমারে দিছে, দিয়া বলতেছে এটা আপনি খাবেন, আব্বা আপনার জন্য পাঠাইছে। এবং এই খাবারটা দেওয়া মাত্রই এটা সে বলে আমি চলে যাই। একটা মেয়ে ছিল, সে চলে গেছে। তা আমি কী করলাম, খাবারের মানে ইয়েটা খুললাম, এই উপরে যে একটা কভারের মতো ছিল, কভারটা খুললাম, খুলে আমি খাইতেছি। তো খাইতেছি আমার কিন্তু মানে খাবারটা এত স্বাদ লাগতেছে, এত মিষ্টি লাগতেছে, মানে খাবারটা এত সুস্বাদু, আমি ডাইনে বামে কিছুই দেখতেছি না। আমি আমার মতো করে খাচ্ছি, খেতে হঠাৎ করে আমার মা করলো কি, কোত্থেকে আইসাই আমার এই খাবারের ডিশটা হাত থেকে নিয়ে এভাবে ছিটকে ফালাই দিল। যখনই ফালাই দিছে, আমি তখনই মা আমারে বলতেছে তাড়াতাড়ি কুলি কর, মানে আইসা আমার মুখে পানি দিছে। পানিটা দেওয়া মাত্র আমি যখনই পানিটা মুখে দিলাম, তখনই আমি দেখতেছি আমার মুখ থেকে শুধু কাদা, যে আপনার মানে আপনারা দেখবেন যে কেঁচুর যে মাটি হয় না, নরম কেঁচুর মাটি, এরকম নরম কেঁচুর মাটি আমার মুখ থেকে বেরোইতে আছে, এবং আমি বমি করতেছি। পরে আমি তখন দেখতেছি যে একটা ময়লা থালার ভিতরে, মানে ময়লা একটা থালি, এটার ভিতরে বিভিন্ন মাটি, আমি সে মাটিগুলো খাচ্ছি। তো আমার মা কীভাবে টের পাইছে বা আসছে, এসে দেখতেছে আমি মাটি খাইতেছি, মানে তখন চাঁদের আলো ছিল, খুব ভালো চাঁদের আলো। এখানে এসে মা দেখছে, দেখার পরে মা এটা ধাক্কা দিয়ে ফালাই দেওয়ার পরেই মা বলতেছে এটা তোরে কে দিছে, মানে এটা একটা ময়লা ডিশের মতো, তোরে কে দিছে। মা এটা কিছুই বলি না, কিন্তু যখন আমি খাবারটা খাচ্ছিলাম, ওই সময়তে মনে হলো আমি খুবই সুস্বাদু খাবার খাচ্ছি, মানে এত সুস্বাদু খাবার আমার জীবনেও আমি খাই নাই। কিন্তু মা যখনই আমার ওই হাত দিয়ে ডিশটা ফালাই দিল, তখনই আমি দেখতেছি আমার মুখে মাটি। তো কিছুই বুঝতে পারলাম না। আমার মা হাত মুখ ধোয়াইলো এবং আমার মুখ টুক ধোয়া আমার আবারও ঘরে আনছে, আইনা আমারে দেখলো যে আমার শরীরে তাবিজ নেই, এবং তাবিজ না থাকার পরে আমার খুব বকাবাধ্য করলো, আমার সঙ্গে খুব ঝামেলা করলো, এবং বকাবাধ্য ঝামেলা সব কিছু করে পরে আমারে বলতেছে যে তুই তাবিজ খুললি কেন। এরপর দিন সকালবেলা আবারও কবিরাজ আনছে, তখন আইনা তারা সিদ্ধান্ত নিলে যে আমাকে বিয়ে করাই দিবে। আমি এইভাবে থাকলে আমি মারা যাব বা আমার সঙ্গে ঝামেলা আছে, তারা আমারে বিয়ে করাবে। বিয়ের জন্য তারা তখন মেয়ে দেখতে শুরু করে। আমি বারবার বলতেছি আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা না, আমি বিয়ে করবো না। বাট তারা মেয়ে দেখতেছে। তো আমি পরে আমার আব্বা আম্মার সাথে খুব রাগারাগি শুরু করছে যে তা আমরা বিয়ের জন্য চাপ দিলে আমি মরে যাব, আমি আত্মহত্যা করবো, তাও আমি বিয়ে করবো না। এইভাবে বিয়ে করবো না করে আমার আব্বা আম্মার সাথে আমি ঝামেলা করতেছি। পরে এই মাঝে আরও প্রায় 6-7 মাসের মতো কেটে গেছে। তখন কিন্তু আমি শরীরে তাবিজ সব খুলে ফেলছি। আমার শরীরে কোনো রকমের কোনো তাবিজ নাই, গলায় কোনো তাবিজ নেই, সব কিছু খুলে ফেলছি। 6 মাস পরে আমার তখন ভিতরের মধ্যে মনে হলো আমি সুন্দরবনের গহীনে
যে ওদের একটা রাজত্ব, ওদের যে একটা দেখেছিলাম, আমি সেখানে যাব, ওই জায়গাটাতে আমি যাব, ওই জায়গাটা আমি আবারও যাব। 6 মাস পরে আমি আমার আব্বা আম্মাকে না বলে একদিন সকালবেলা সেই পথের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পথের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি প্রায় দিনের আনুমানিক প্রায় 1টার দিকে গিয়ে আমি সেখানে পৌঁছাই। যে জায়গাটার মধ্যে ঘরটা ছিল ওখানে গিয়ে পৌঁছাই। কিন্তু আজকে যাওয়ার পরে আমি আর কোনো কিছুই দেখতে পাই না। মানে আজকে যাওয়ার পরে দেখতেছি গাছটাও আছে, গাছের নিচে যে জায়গাটা আছে সেটাও আছে, কিন্তু এখানে কোনো ঘর নাই। আগে যে একটা প্রাসাদ দেখেছিলাম, এই প্রাসাদ নাই। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ভিন্ন কোনো জায়গায় চলে আসছি। মানে গতকালকে যে জায়গায় আসছি এটা সেই জায়গা না, এটা অন্য কোনো একটা জায়গা। আমি ওই জায়গায় আসি, এটা অন্য কোনো একটা জায়গা। তো অন্য কোনো একটা জায়গা দেখার পরে আমি করলাম কি, যে ঘরটা যেখানে ছিল ওই ঘরটার মধ্যে বসছি। জায়গাটার মধ্যে যে ঘরটা ছিল ওই ঘরটার মধ্যে বসছি। বসার পরে আমার ভিতরটা এতটা শীতল হয়ে গেল, মানে একদম শীতল হয়ে গেছে, কেন জানি খুব ভালো লাগতেছে। তো সারাটাক্ষণ ওখানে বসেছিলাম। বসে থেকে বিকেলবেলা আবারও বাড়িতে ফিরে আসছি। আব্বা আম্মা তো তখন জানে যে আমার সঙ্গে পরী আছে, জিন আছে, আমার সমস্যা হইতেছে। তারা তখন তাদের মতো করে আমার সঙ্গে কথাবার্তা বলতেছে। আমার তো ভালো করে কথা বলে না, বিয়ে করতে বলছে, আমি বিয়েও করি নাই। তারপর প্রতিদিন সকালবেলা আমার প্রতিদিনের কাজ হচ্ছে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবো, হেঁটে হেঁটে সবার চোখ ফাঁকি দিয়ে আমি সেই গাছের নিচে যাব। ওই গাছের নিচে যে আমি কোনো রাজপ্রাসাদ দেখি না, কাউরেই দেখি না, আমি ওই গাছের নিচে বসে থাকি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর আমি তখন এটার জন্য পাগল হয়ে যাই। এই যে পরীটাকে এক নজর দেখেছিলাম, ওর জন্যই তখন আমি পাগল হয়ে যাই। বিশেষ করে শুধু ওরে দেখা, ওর বাবা আমার জন্য খাবার পাঠাইছে বা এইসব সব কিছু, তার চেহারা যে দেখেছিলাম, চেহারার মধ্যে এমন একটা জিনিস আমাকে আকর্ষণ করে, যেটার কারণে আমি প্রায় 2 থেকে 3 বছর সম্পূর্ণ বাড়ির বাইরে ওইখানে গিয়ে বসে থাকতাম। এবার 2 থেকে 3 বছর পরে আমি রাতেও এখানে বসে থাকি, দিনেও বসে থাকি, রাতেও বসে থাকি। খাবার মানে খিদা লাগলে বনের ভিতরে যাই, এটা সেটা আপনার ফল ফ্রুট, ওই সময় তো প্রচুর বনে বিভিন্ন ধরনের ফল ছিল, বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাচ্ছি। খাওয়ার পরে এখানে আসতেছি, আইসা এখানেই বসে থাকি। মানে আমি এই জায়গা থেকে আর যাই না। এইভাবে আনুমানিক আমার একটা ধারণা আর কি 2 থেকে 3 বছরের মতো কেটে যায়। এবং 2-3 বছর আমি সম্পূর্ণ এখানের উপরে বসে এখানকার যে ফল ফ্রুট তাই খাচ্ছিলাম। দিন রাত মিলিয়ে তখন ওখানে থাকতাম। এটার পাশে একটা ডোবা ছিল, একটা পুকুরের মতো ছিল, ওইখানে যাইতাম, ওখানে গোসল টোসল করতাম। আমি জানি যে পুকুরটা সেটা মিঠা পানির পুকুর, ওইখানে যে আমি গোসল করি যে কোনো সময় আমাকে কুমিরে খেতে পারে, বা এটার মধ্যে কুমির থাকে, কুমির আমাকে খেতে পারে। যেহেতু সুন্দরবনের গহীনের একটা ঘটনা, তাহলে এখানে তো কুমির থাকবে, তার স্বাভাবিক। কিন্তু কোনোদিন আমাকে কোনো কুমির স্পর্শ করেনি। এবং আমি যেখানে মানে খাবার খাইতাম, ওই জায়গায় বসে থাকতাম, আমার তেমনও কোনো সমস্যা হয়নি। এইভাবে দিন রাত মিলিয়ে প্রায় 3 থেকে 3.5 বছরের মতো আমি ওখানে বসে থাকি। বাট আমার আর কোনো কিছু আমি আর দেখতে পাই না, এবং আমার মাঝে আর কোনো কিছু আছে না। 3-3.5 বছর পরে একদিন হলো কি, আমি সে জায়গা থেকে তখন চলে আসে। একদিন হলো কি, রাতের বেলায়, মানে অনেক রাত, সেই রাতের মধ্যে আমি তখন শোয়া থেকে উঠছিলাম। উঠার পরেই আমি দেখতেছি যে আমাদের পাড়ার মধ্যে অনেকগুলো কুকুর, এই কুকুরগুলো কিসের জানি কামড়াইতেছে, মানে কিসের জানি কামড়াইতেছে কুকুরগুলা। তো কিসেরে কামড়াইতেছে ওইটা আমি দেখি নাই। আমার হাতে তখন একটা 3 ব্যাটারি টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটে টিপ দিয়ে দেখলাম যে একটা সাপেরে ওরা কামড়াইতে আছে, মানে একটা সাপেরে এইভাবে কামড়াইতে আছে। যখন সাপটারে কামড়াইতে আছে, কি এটা কোন সাপ এভাবে কামড়াইতে আছে, তো এটা দেখার পরে আমি তখন এটার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে কুকুরগুলোকে আমি তাড়াই দিলাম। মানে যেহেতু কুকুরগুলো এটা কামড়াইতে আছে, কুকুরগুলোকে তাড়াই দিয়েছে। তাড়াই দেওয়ার পরে সাপটা তখন দৌড়ে বনের ভিতরে ঢুকে গেল। তো আমাদের এটা যেহেতু সুন্দরবনের পাশাপাশি গ্রাম, বিভিন্ন ধরনের সাপ বা বন্য প্রাণী সুন্দরবন থেকে মাঝে মাঝে চলে আসে। বিশেষ করে অনেক সময় বাঘেরাও চলে আসে, সুন্দরবন থেকে বাঘেরাও চলে আসে। আসার পরেই আমি যখন তাড়াই দিলাম এগুলারে, কুকুরগুলারে, এটা তখন ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমি তখন ঘরে আসছি। আসার পর আমার শরীরটা প্রচুর চুলকাইতে আছে, শরীরটা চুলকাইতেছে, আমার শরীরটা প্রচুর ব্যথা করতেছে। এরকম কেন হচ্ছে এটা আমি বুঝি না। তখন পর্যন্ত কিন্তু আমার এই শরীরের মধ্যে তাবিজ, আমার এই হাতের মধ্যে তাবিজ, এটা কিন্তু আমার মাথায় নাই যে এই তাবিজটা আমার গায়ে। তো তাবিজটা গায়ে আছে ওটা আমি জানি। আমি কী করলাম, তাবিজটা খুলে ফেললাম। তাবিজটা খোলা মাত্র তাবিজটা খুললাম, এবং তাবিজটা খোলার সঙ্গে সঙ্গেই মনে হয় যেন আমি চোখটা বন্ধ করে চোখটা খুলেই দেখতেছি আমার সামনেই বসে আছে যে মেয়েটার আমি আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে দেখেছিলাম, যারে দেখার জন্য আমি বারবার সে গাছের নিচে গিয়ে বসে থাকতাম, ওরে একটা নজর দেখার জন্য, একটা পলক দেখার জন্য। এই দেখতেছি যে জায়গার মধ্যে ওরে দেখার পর আমি তার দিকে তাকায় আছি এক দৃষ্টিতে। আমি বললাম, আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি প্রতিদিন ওখানে যাইতাম, ওখানে গিয়ে বসে থাকতাম, আপনার সঙ্গে আমাদের দেখা হইতো না, আপনাকে একটা নজর দেখার জন্য।
পরে আমারে বলতেছিল যে আপনার কাছে তো আমরা আসতে পারি নাই, আমরা পরিবারের সবাই আপনাকে দেখেছি কিন্তু আপনার কাছে আমরা আসতে পারি নাই, আপনি আমাদেরকে দেখেন নাই, আমরা আপনাকে দেখতাম। আমি যে কেন আমার কাছে আসতে পারেন নাই? বলে আপনার শরীর বন্ধ ছিল, আপনার শরীরে তাবিজ ছিল এবং এত ভয়ঙ্কর তাবিজ আপনার শরীরে ছিল যে তাবিজের কারণে আমরা আপনার আশেপাশেও আসতে পারি নাই। তো আমি প্রতিদিন আপনার বাড়িতে আসতাম, প্রতি রাতে আপনার বাড়িতে আসতাম, আপনার বাড়িতে এসে আপনার বাড়ির চারপাশে ঘুরতাম। আর আজকে হঠাৎ করে আমি অনেকগুলো দুষ্ট কুকুরের খপ্পরে পড়ে যাই এবং যদি সত্যি সত্যি আপনি আমাকে এই কুকুরের হাত থেকে না বাঁচাইতেন, আমি সত্যিই মারা যাইতাম। আমি সাপের রূপ ধারণ করেছিলাম এবং ওরা আমাকে সাপ ভেবে আমাকে কামড়াতে থাকে। আর আমি তখন বললাম, কি বলেন আপনি এটা? বলে হ্যাঁ, ওরা আমাকে সত্যিই কামড়িয়ে আমাকে মেরে ফেলতো যদি আপনি আমাকে না বাঁচাইতেন। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। আমি তখন বললাম, দেখেন, এই জগৎ সংসার আমার কিছুই ভালো লাগে না, আমার এই জগৎ সংসার কোনো কিছুই ভালো লাগে না, আমার পরিবার পরিজন কিছুই ভালো লাগে না। যেদিন থেকে আপনাকে দেখেছি এবং আপনার সঙ্গে কথা বলেছি, আমার সেদিন থেকে আমার ভিতরে এক অন্যরকম শান্তি অনুভব হচ্ছে। আমার ভিতরে আর কিছুই ভালো লাগে না, এই পরিবার এই জগৎ সংসার কিছুই ভালো লাগে না, আমার আপনাকে কেউ ভালো লাগে। তখন বলে যে আপনি যদি চান আমি প্রতিদিনই আপনার কাছে আসবো, আমার আব্বা আপনাকে অনেক পছন্দ করে, আপনি আমার আব্বার পছন্দের মানুষ, আপনার জন্য আমরা আমাদের ঘর বিটা আমাদের জমি জমা সব কিছু ফিরে পেয়েছি। আমরা আমাদের ঘরে আসতে পারতাম না, একটা দুষ্টতান্ত্রিক আমাদের এই সব কিছু দখল করে রেখেছিল। আমি তখন বললাম, আপনাদের ঘর তো আমি অনেকবার গিয়েছিলাম, আমি তো আপনাদের ঘর দেখি নাই। ওই তখন বলে আপনার শরীরে যে তাবিজ আছে ওই তাবিজের কারণে আপনি দেখতে পান নাই। আমি বললাম, তাহলে কি আমি তাবিজ খুলে সেখানে আবারও যাব? বলে না না না, আপনি সেখানে আর যাবেন না, কারণ সেখানে মানুষের যাতায়াতটা আমাদের পছন্দনীয় না। আর সেখানে এখন আমরা ব্যতীত আমাদের আরও অনেকেই থাকে, আমরা প্রায় 1000 জনের মতো এখানে থাকি। তখন আমারে বললো যে আমরা 1000 জনের মতো ওইখানে থাকি, ওইখানে আপনি গেলে বারবার গেলে আপনার উপরে বিপদ হতে পারে, আপনি সেখানে আর যাইয়েন না। একদম স্বাভাবিকভাবে একটা মেয়ে যেভাবে কথা বলে, উনি আমার সামনে বসে আমার চেয়ারে মানে আমার ঘরেই বসে আমার সঙ্গে এভাবে কথা বলে, বলে আপনি যদি তাবিজ না পড়েন, শরীর বন্ধ না করেন, তাহলে আমি প্রতি রাতে আপনার সঙ্গে এসে দেখা করব। এইরকম করে তার সঙ্গে কথা বলতাম, তার সঙ্গে কথা, সে প্রতি রাতেই আসতো, প্রতি রাতে আসতো আমার সঙ্গে কথা বলতে, আমি তার সঙ্গে কথা বলতাম এবং আমাদের দুজনের মাঝে একটা অন্যরকম ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে গেছিল। প্রতি রাতে সে আসতো এবং আইসা আমার ঘরের যেই খাট আছে খাটে বসতো, আমার টেবিলে বসতো এবং রাতের বেলায় মাঝে মাঝে সে আমাকে ডেকে নিত। আমি ঘর থেকে বেরোতাম এবং তার সঙ্গে বের হয়ে আমি আমার বাড়ির চারপাশটাতে এদিকে সেদিকে বিভিন্ন দিকে ঘোরাফেরা করতাম এবং তার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক হয়। তার নাম ছিল খাদিজা আক্তার, ওর নাম ছিল খাদিজা আক্তার। এই খাদিজা আক্তারের সাথে আমার একটা গভীর রকম সম্পর্ক হয়। তো ও আমার সবসময় বলে যে তার এখান থেকে নিষেধ আছে, সে যে আমার এখানে আসে, এই জনবসতিতে আসে, তাদের যে সর্দার আছে সর্দার তাকে বারবার নিষেধ করে এখানে আসা যাবে না। একটা সময় সে আমাকে বলে যে আমি তোমাকে নিয়ে যাব, তুমি কি আমার সঙ্গে যাবা? আমি বললাম যে হ্যাঁ যাব। কোথায় নিয়ে যাবা? বলে এমন জায়গায় নিয়ে যাব যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো, আর কোনো মানুষ থাকবে না। তা আমি বললাম যে এরকম জায়গা পৃথিবীতে কোথায় আছে যেখানে কোনো মানুষ নাই, শুধু তুমি আর আমি থাকবো? ও বলে হ্যাঁ, এরকম জায়গা আছে, আমি তোকে নিয়ে যাব, তুমি কি আমার সঙ্গে যাবা? আমি যে হ্যাঁ, আমি তোমার সঙ্গে যাব। তখন আমার আর ঘর বাড়ি জগৎ সংসার কিছুই ভালো লাগতো না, এই সমস্ত কিছু ছেড়ে আমি অনেক দূরে যেতে চেয়েছিলাম, মানে অনেকটা দূরে চলে যাব, এই জগৎ সংসারে আমি আর থাকবো না। এই বলার পরেই তখন সে আমারে বললো যে ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব, তবে আজকে না। সে আমাকে একটা ডেট দেয় যে অমুক ডেটে আমি তোমাকে নিয়ে যাব। তবে আমি যে তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে কোনো মানুষ নাই, কোনো মানুষের বসতি নাই, কোনো মানুষ নাই, সেটা নির্জন একটা জায়গা, সে জায়গার মধ্যেই তোমাকে থাকতে হবে এবং আমি তোমার খাবার দাবারের সব রকমের ব্যবস্থা করব। ওখানে কোনো মানুষ নাই, কোনো কিছুই নেই, এটা একটা দ্বীপ। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, এটা যেমনই হোক, আমি যদি তুমি আমার সঙ্গে থাকো আমি তোমার সঙ্গে থাকবো, এটা যেমনই জায়গা হোক। আর সেই সময়টাতে আমি পরিটার প্রতি অনেক রকমের দুর্বল হয়ে যাই, মানে সবসময় তার সঙ্গে কথা বলি, সে আমার সঙ্গে কথা বলে, আমাদের দুজনের মাঝে একটা অন্যরকম ভালো লাগার সম্পর্ক শুরু হয়, যার জন্য সে আমাকে যেখানেই নিয়ে যাক আমি সেখানেই যাইতে রাজি আছি। তো এই কথা বলার পরে একদিন সে আমার জন্য একটা ফুলের মালা নিয়ে আসছিল, মানে যেদিন সে আমাকে নিয়ে যাবে একটা ফুলের মালা নিয়ে আসছে, আমাকে বললো যে মালাটা পরবা, রাতের বেলায় ঘুমানোর সময় মালাটা পরে ঘুমাবা। আমাকে 3টা মানে দোয়া শিখিয়ে দেয়, যে দোয়াই বলবো আমি এগুলাকে, 3টা শব্দ, এই 3টা শব্দ পড়বা, পরে তুমি ঘুমাবা, এই মালাটা পরে ঘুমাবা, এই মালাটা পরে তুমি ঘুমাবা। যেমনি করে সে আমারে বলে, এটা আসলে এখন আমাদের ছেলে মেয়েকেও বিশ্বাস করানো অনেকটা কঠিন, আমার সন্তানেরও বিশ্বাস করতে চায় না, আমি জানি না আসলে আপনি বিশ্বাস করবেন কি না।
এই মালাটা পরে আমার যে ঘর আছে, যে ঘরে আমি থাকতাম, ওই ভাঙা টিনের ঘরে, ওই ঘরে আমি তখন ঘুমাই। এবং আমার আমি যখন ঘুমাই যতটুকু আমার মনে আছে, বাট একটা সময় দেখো আমাকে ডাকতেছে, এভাবে 2-3টা ডাক দিছে। 2-3টা ডাক দেওয়ার পরেই আমার তখন মানে চোখটা খুলছে। চোখটা খোলার পরে আমি দেখলাম যে একটা বালি, মানে নিচে বালি, একটা বালির মধ্যে আমি শুয়ে আছি। আমার পিঠের মধ্যে বালি, বালির মধ্যে শুয়ে আছি। এবং এখানে আমি উঠে বসছি, বসে দেখি যে ও আমার পাশে বসে আছে, আমি তার পাশে বসে আছি। তো মানে এটা পুরোটা একটা বালি, একটা দ্বীপের মতো, একটা দ্বীপ যেরকম এরকম একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে বসে আছি। পরে আমারে বলে, তোমার খিদা লাগছে? আমার এইভাবে বলে। আমি চাই না, আমার ক্ষুধা লাগে নাই। এটা কোথায়? ও আমাকে বলে, আমি তোমাকে বলেছিলাম না তোমার এই এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কোনো মানুষ থাকে না, এখানে কোনো মানুষ নাই, এখানে শুধু তুমি আর আমি। তো আমি কিন্তু কোনো স্বপ্নও দেখি না যে এটা আমার কোনো স্বপ্নও নয়, এবং সিরিয়াসলি বাস্তবে দেখতেছি। সকালবেলা তখন মাত্র সূর্য উদয় হচ্ছে, এরকম একটা সময়। তো সে কেন জানি খুব কান্না করতেছে, মানে ওই দিনে সকালবেলায় খুব কান্না করতেছে। মানে আমার এখানে নিয়ে আসছে এবং এই মানে সকালবেলা উঠার পরে সে কান্না করতেছে। তা আমি তারে বললাম, তুমি কান্না করতেছো কেন? আমার শরীরটা খুব জ্বলতেছে। আমার বল, আমার শরীরটা খুব জ্বলছে। এটা স্বাভাবিকভাবে একটা মেয়ে যেরকম ভাই, একেবারে স্বাভাবিক একটা মেয়ের মতো আমার সামনে এসে ওভাবে কথা বলতেছে। আমার শরীরটা খুব জ্বলতেছে, এরকম করে সে কান্না করতেছে। কান্না করে আমারে বলে, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এটা বলার পর আমি শুধু দেখলাম সে আমার সামনে থেকে গেল, গিয়ে যে সাগর ছিল সাগরের মধ্যে ঝাঁপ দিছে। শুধু এটা দেখলাম। আমার বললো, তুমি থাকো, আমি তোর জন্য খাবার আনছি। ওই সাগরে ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে সে আর ওখান থেকে উঠে আসে নাই। ওই ঝাঁপ দিছে অতটুকুতেই শেষ। সে আর ওখান থেকে উঠে আসে নাই। তখন আমি ওখানে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখতেছি সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। বাট ওই দ্বীপে কোনো মানুষ নাই, এই পাশেও কোনো মানুষ নাই, ওইদিকেও কোনো মানুষ নাই, একেবারে সম্পূর্ণ জনশূন্য একটা দ্বীপ। প্রায় দুপুর গড়িয়ে গেল, আমি আর তারে দেখতে পাই না, সে আর আসে নাই। দুপুর হয়ে যাওয়ার পরেও আমি যখন তারে আর দেখি না, তখন আমি চিন্তা করলাম, এটা কি হইল, সে কোথায় গেল, আমি কেন তারে আর দেখি না। মানে ওইখানেই বসে আমি তখন করতেছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, বাট আমি আর তারে দেখি না, সে আর আসে নাই। এই জায়গার মধ্যে আমি তখন কান্না করতেছি, চিৎকার করতেছি, আল্লাহ কই গেল, কোথায় গেল, কিভাবে কি হলো, আমি কিছুই জানি না। আমি তারে আর দেখতেও পাই না। এভাবে সারা রাত আকাশে চাঁদ ছিল, তারা ছিল, সারা রাত আমি ওখানে বসে থাকি। আমার পরনে তখন ছিল একটা লুঙ্গি আর একটা শার্ট। একটা শার্ট ছিল লাল কালারের, একটা শার্ট আর একটা লুঙ্গি পরনে ছিল, জুতোও ছিল না। সে আর আসে নাই। না আসার পরে আমি সারাটা রাত ওখানে বসে আসছি, কী ব্যাপার, সে তো নাই। আমি তারে আর দেখলাম না। এই দ্বীপে বসে বসে আমি একরকম কান্নাকাটি করতেছি, মানে বুক ফেটে যাচ্ছি। কী ব্যাপার, সে আসে না কেন, আমার সেইভাবে কেন রেখে গেল। সারা রাত পেরিয়ে পরের দিন সকাল হলো, চারদিকে শুধু আপনার মানে নীল সাগর, মানে দেখবেন যে সাগরের পানি যে নীল হয়, এরকম নীল সাগর। আমি যে একটু পানি মুখে দেবো সেটাও পারতেছি না, লবণাক্ত পানিও মুখে দিতে পারি না, এবং সেখানে খেতেও পারি না। আমি একটা সময় প্রায় একদিন এক রাত কাটলে আমি কিছুই খেতে পারি নাই, এবং এখানে শুধু মাটি আর পানি ছাড়া কিছুই নাই। আমি আশেপাশে কোনো মাছ খুঁজতেছি, সেটাও পাই না। তো একটা লাল গেঞ্জি গায়ে, এরকম করে আপনার 2 দিন কেটে গেছে। 2 দিন কেটে যাওয়ার পরে আমি যে সাগরের যে নোনা পানি, ওই নোনা পানি খাচ্ছিলাম, এবং নোনা পানি খেতে খেতে আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। আমার ভিতরে মনে হয় সব কিছু পুড়ে যাইতেছে, জ্বলে যাইতেছে। তা আমি মনে হয় মারা যাইতাম, এরকম একটা সময় আমি তখন এই সাগরের পাড়ে এই দ্বীপটার মধ্যে তখন শুয়ে আছি দুপুরবেলা। আর এটার মধ্যে ওই যে এত রোদ পড়ে দুপুরে, আবার মানে খুব ভয়ানক একটা অবস্থা। ওখানে যে আমি 2 দিন বেঁচেছিলাম, আমার কাছে মনে হয় সেটাই যেন বড় কিছু। 2 দিন পরে আল্লাহর কি মানে হুকুম আর কি, আমি হঠাৎ করে দেখলাম কি যে এদিকে একটা বড় ট্রলার যাইতেছে, ট্রলারের মতো। তো আমি ওইখান থেকে উঠে খুব কষ্ট করে দাঁড়ায় যে ডাকবো মুখ দিয়ে, এরকম পাইতেছি না, হাত দিয়ে এরকম ইশারা করতেছি দেখে আমার কাছে যেটা মনে হলো যে সম্ভবত ট্রলারের কেউ না কেউ আমাকে দেখছে। দেখার পরেই তারা তখন ট্রলারটা এদিকে ঘুরাইলো, আল্লাহর হুকুম আর কি, ঘুরাইছে। এবং কিভাবে এত দূর থেকে আমাকে দেখছে আমি সেটাও জানি না, দেখার কিন্তু কথা না, সম্ভবত আমার লাল জামা বা লাল কিছুর কারণেই হয়তো তাদের চোখে পড়ছে। এবং আসার পরে আমার চেহারা কিন্তু বাংলাদেশের মতো ছিল না, সম্পূর্ণ বিদেশিদের মতো, আমি কথাও বলতে পারি না। এদিকে আমাকে তখন তারা তাদের ওই স্পিরিটে মানে লঞ্চে উঠানোর পরে আমাকে খাবার দিছে, মানে খাবার দিতেছে, আমি খাইতেছি, মানে এত পরিমাণের ক্ষুধার্ত। তো তারা তাদের ভাষায় কথা বলে, আমি তাদের ভাষা বুঝি না। তখন আমি চোখে খুব ভালো করে দেখতে পাই না, মানে আলো দেখতে পাই না, মনে হয় যেন চারদিকটা অন্ধকার দেখতেছি। এর ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে খাবার খাই ওই জায়গার ভিতরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি তখন দেখি আমি একটা হসপিটালে শুয়ে আছি। এখানে যারা আছে তারা সবাই বিদেশি, তাদের পোশাক আশাক কথাবার্তা সব বিদেশি।
বাট আমি জানি না এটা কোথায়। তো সেখানে যাওয়ার পর আমি যখন কথা বলি তাদের সঙ্গে, ওরা যে কথা বলে আমি তাদের কথা বুঝি না, আমি তাদের সঙ্গে বাংলায় কথা বলি, আমার যে মাতৃভাষা ওই মাতৃভাষায় কথা বলি। এইরকম কথা বলতে 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 একবার দুইবার বলতে বলতে তখন তারা কিছুটা ধারণা করে ফেলে যে আমি বাঙালি। তখন তারা একজন বাঙালি কমিউনিটির সঙ্গে যোগাযোগ করে, তখন ওই কমিউনিটির লোকটাকে নিয়ে আসে এবং আনার পরে আমি তখন আমার ভাষায় তাকে বলতেছি, তখন সেই লোকটা আমাকে উত্তর দিতেছে। তো আমারে বলতেছে তুমি এইভাবে কোত্থেকে আসছো আমারে বলে। আমি বলছি আমার একটা পরী একটা দ্বীপে নিয়ে আসছে, ওই দ্বীপ থেকে তারা আমাকে নিয়ে আসছে। তো লোকটা বিশ্বাস করে না। তো তখন তারা রিফিউজি মনে করে। আমি তখন জানতে পারি যেটা আমেরিকা, মানে আমি যেখানে গিয়েছিলাম সেটা আমেরিকার একটা জায়গা। ওই জায়গার ভিতরে আমি গিয়েছিলাম, সেখানে আমি একটা মেডিকেলে আছি। ওই যারা দ্বীপের লোকেরা ছিল তারা আমার চেহারা দেখে ভেবেছিল যে সে আমেরিকান হবে, তার চেহারা এরকম, হয়তো দ্বীপে এসে আটকা পড়েছে। তখন তারা আমাকে ওই দ্বীপে নিয়ে যায় বা তারা আমাকে দিয়ে আসে। আমি তখন সেই জায়গাটার মধ্যে চলে যাওয়ার পরে তো সেখান থেকে তারা আমার চিকিৎসা করে রিফিউজি অনুসারে আমাকে রাখে। আমাকে যতবারে বাঙালিটা জিজ্ঞেস করছে আমি তারা একবারই বলতাম যে আমাকে এখানে একটা পুরী এনেছিল এবং সেই থেকে এই ঘটনা তাকে বলি, সেইগুলো বিশ্বাস করে না। বিশ্বাস না করে সেখানে আমি প্রায় আপনার 3 থেকে 3.5 বছরের মতো থাকি। আমার ডকুমেন্ট তারা করে, আমার কাগজপত্র করে, এবং যেহেতু দেখতে আমি তাদের চেহারার মতোই ছিলাম, তখন একটা পর্যায়ে তারা আমার ওই দেশের আপনার সমস্ত ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে দেয়। আমি তখন সেখানে থাকতেছি, সরকারিভাবে থাকতেছি, খাওয়া পাইতেছি। সেখানে একটা আপনার সিটিং হোল্ডার ছিল যেখানে থাকার মতো আর কি। আমাকে মানে রিফিউজিরা যেরকম থাকে ওরকম আমাকে রেখে কাগজপত্র সব ঠিক করে দিয়ে একটা বাঙালি পরিবারে তখন আমাকে দেওয়া হয়েছে। এবং একটা বাঙালি পরিবারে দিয়েছে, তাদের বাড়ি ছিল চিটাগংয়ে, ওই চিটাগংয়ের একটা পরিবারে দিছে। আমি সেই পরিবারের সঙ্গে তখন আমেরিকাতে থাকতে শুরু করি এবং সেই পরিবারের মানুষগুলোর সঙ্গে আমার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা আমি তাদেরকে বলি, আর তারাই কথাটা কেউই বিশ্বাস করে না। মানে আমি আজ পর্যন্ত বিশ্বাস করাতে পারিনি। একটা পর্যায়ে আমার ডকুমেন্ট হয়, কাগজপত্র হয়, আমি পুনরায় বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে জানতে পারি আমার মা মারা গেছে, কিন্তু বাবা আছে, বাবা এখনও সুস্থ আছে। এবং বাবার কাছে আমি তখন পুরো ঘটনা খুলে বলি, বাট আমার পাড়ার, আমার মহল্লার, আমার গ্রামের কেউ এটা বিশ্বাস করে না। এবং আমি আমার গ্রামের লোকদেরকে সেই জায়গায় নিয়ে যাই যে জায়গা থেকে আমি মহিষের হাড্ডি উঠাইছিলাম, মানে মহিষের শিং উঠাইছিলাম, সেই জায়গায় নিয়ে যাই। তারা সবাই সেই এলাকা থেকে তারা আমার এই কথাগুলো বিশ্বাস করে না। একটা পর্যায়ে বাড়িতে আসছি, আসার পরে আমার বাবা তখন আমাকে বিয়ে করাবে। তা আমাদের এলাকারই এক মেয়ে, নাম হচ্ছে সালেহা খাতুন। এই সালেহা খাতুনকে তখন আমাকে বিয়ে করায়, পরিবার বিয়ে করে বহু বছর আমি বাড়িতে ছিলাম। সেই থেকে আমি আবারও আমেরিকা যাওয়ার পরিকল্পনা করি এবং আমি তখন আমেরিকাতে আসি। 2 বছর থেকে আমি আবার যাই, পুনরায় আমার ওয়াইফকে আমি নিয়ে আসি। তো এর মধ্যে আবার অনেক ঘটনা আছে। আমার ওয়াইফকে নিয়ে আসার পরে আমি আজকে প্রায় হিসাব করলে 62 বছরে আমেরিকাতে, 62 বছরের মতো আমি টোটাল আমেরিকাতে। আমার বর্তমান বয়স অনেক বয়স হয়েছে। আমার 3টা ছেলে 2টা মেয়ে, এবং 3 ছেলে 2 মেয়ে, তারাও সবাই বড় হয়ে গেছে, সবাইকে বিয়ে শাদী দিয়েছি। আমি এখনও আমেরিকাতে আছি। তো যেটা আমি আপনাকে বলার জন্য এতক্ষণ পর্যন্ত আমার পুরোটা গল্প আপনাকে জানাইলাম, এই ঘটনাটাই বলার জন্য, বিশেষ করে 2014 কি 15 মাঝামাঝি সময়ে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। 2014 কি 15 মাঝামাঝি সময়ে আমি সালেহা খাতুনের ভিতরে খাদিজাকে দেখতে শুরু করি। যে খাদিজাকে আমি বহু বছর আগে আমার যৌবন বয়সে, যে খাদিজা আমার এখান থেকে চলে গেছে, যে খাদিজার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই, সেই খাদিজাকে আমার বউ সালেহা খাতুনের মাঝে আমি দেখতে পাই। মাঝে মাঝে সেই সালেহা খাতুনের মাঝে আসে এবং একদিন সে আমাকে নিজেই বলে, আমাকে ডিরেক্টলি বলে যে তোমাকে ওখানে রেখে আমি তোমার খাবারের উদ্দেশ্যে গিয়ে আমি একটা দুষ্টতান্ত্রিকের ফাঁদে পড়ি। ওই দুষ্টতান্ত্রিকটা আমাকে বন্দি করে ফেলে এবং বন্দি করে আমাকে সে জায়গায় বন্দি করে রাখে। আমি সে জায়গা থেকে মুক্ত হতে পারি নাই, তোমার কাছে আসতেও পারি না। আমি তোমার জন্য খুব টেনশন করেছি। আমি দেখেছি তুমি সেই দ্বীপের মধ্যে কষ্টে আছো, দুঃখে আছো, বাট আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, বা সেই তান্ত্রিক আমাকে ওখানে বন্দি করে ফেলে। আমি তান্ত্রিকের কাছ থেকে বহু কষ্টের পরে, এত বছর পরে মুক্ত হয়ে তোমার কাছে এসেছি, তুমি আজ আমাকে গ্রহণ করো। তো এগুলো সে মোটামুটি সালেহার মাধ্যমে আমাকে বলতেছে এবং একদম খুব স্পষ্টভাবে খাটের মধ্যে শুয়ে আমার বউ সালেহা আমাকে এই কথাগুলো বলে। তা আমি তখন ওরে বললাম যে দেখো, আমি তখন বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদেরও সন্তানাদি হয়ে গেছে, এটা তো এখন আর সম্ভব না। সে বিশ্বাস করে না। তো যেহেতু আমরা আমেরিকাতে থাকি, আমার বউকে খুব বিরক্ত করতো, মানে খুব ডিস্টার্ব করতো সালেহাকে। তখন আমি আমেরিকার একজন হুজুরের মাধ্যমে আমার বউয়ের শরীর বন্ধ করি। তা শরীর বন্ধ করার পরেও কোনো কাজ হয় না। শরীর বন্ধ করলে পরে আমার মেয়েকে ডিস্টার্ব করে, আমার ছেলেকে ডিস্টার্ব করে, মানে আমাদের প্রচণ্ড রকমের ক্ষতি করে।
এক পর্যায়ে আমি বাংলাদেশে পর্যন্ত গিয়েছিলাম। যাওয়ার পরে আমি প্রায় 10 থেকে 15টা তান্ত্রিকের কাছে গিয়েছি। টাকা পয়সার কোনো বিষয় নয়, 15 লাখ 20 লাখ আমার কাছে যা চায় আমি তাই দিতে রাজি আছি, যত টাকা হোক আমি দিব, কিন্তু আমি এই পরিটার হাত থেকে বাঁচতে চাই। বর্তমানে এটা আমার ছেলে মেয়েকে শান্তি দিচ্ছে না। আমার ছেলে মেয়ে নায়নাতকর যারা আছে এদেরকে বিরক্ত করতেছে, আমাকে বিরক্ত করতেছে, আমার ওয়াইফকে বিরক্ত করতেছে। আমরা শরীর বন্ধ রাখি, তাবিজ পরি, ধরেন রাতের বেলায় ঘরে ঘুমিয়ে আছি, এই পাকঘরে কি জানি ফালাই দিতেছে। এরপরে আর প্রতি রাতে স্বপ্নে এসে আমাকে প্রচুর মারে। আমি মানসিকভাবে এখন এমন এক পর্যায়ে চলে গেছি যে আমি যে কোনো সময় হয়তো মারা যেতে পারি, এবং এই শেষ বয়সে এসে আমার মৃত্যু হয়ে যাক এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলে মেয়েগুলো, আমি আমার ছেলে মেয়েগুলোকে এই খাদিজার হাত থেকে বাঁচায় যেতে চাই। ওই আমার ছেলে মেয়েগুলোকে এত বিরক্ত করে, এত ডিস্টার্ব করে। যেমন আমার বড় মেয়ের এমন একটা নাতি আছে, আমার নাতিটারে ধাক্কা দিয়ে ওর পাটা ভেঙে ফেলছে। ওই দীর্ঘদিন হসপিটালে ছিল, এবং এরকমভাবে ও যে ক্ষতি করে আমাকে বলে যে তোর নাতির পা ভেঙে ফেলছে, স্বপ্নে এসে আমাকে বলে। ওর কথায় একটা, তুই সালেহাকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে থাক। এই বয়সে আমি আমার বউকে কি ছাড়বো? এটা কি আর সম্ভব? আমি তারে বলি আমার তো জীবন শেষ। সে আমাকে বলে আমি তোকে আবার নতুন জীবন দেবো। সে কীভাবে নতুন জীবন দেবে আমি তা জানি না। তো সর্বোপরি আপনার কাছে আমি এই কারণে আসছি, আমার গল্পটা আপনাকে বলছি, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি করবেন না, কারণ আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত যারা আছে এদের সবার কাছে আমার এই গল্প বলি, কেউই আসলে আমার এই কথাগুলো বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করেন না করেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাই যে আপনি আমাকে একটা ভালো কবিরাজের সন্ধান দেবে, যে কবিরাজের মাধ্যমে আমি খাদিজার হাত থেকে রক্ষা পেতে পারি। আপনার জন্য দোয়া, ভালোবাসা। আমেরিকা থেকে আকবর আলী। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে আকবর আলীর জীবনের এই গল্পটা শোনার জন্য। দেখেন, আমি আকবর আলীর এইটা বাস্তব গল্প বলবো কিনা আমি জানি না। আমি আপনাদেরকে বারবার বলি, যারা আমাদেরকে গল্পগুলো লিখে পাঠায়, আমরা গল্পগুলো পড়ি জাস্ট গল্পগুলোকে সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করি বা আপনাদেরকে শোনাই। এখন আমরা সরজমিনে গিয়ে জাস্টিফাই করি না যেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। উনি যেমন করে আমাকে বললো যে ভাই আপনি গল্প বিশ্বাস করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমাকে একটা কবিরাজের সন্ধান দিবেন। ঠিক আমি আপনাদেরকে একই কথা বলি, গল্প বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে গল্পটা আমার কাছে মনে হয়েছিল যে আপনাদেরকে শোনানো উচিত, তাই শুনিয়েছি। এর বড় কারণ হচ্ছে লন্ডন, আমেরিকা বা কোটি টাকার মালিক রাজা বানিয়ে দেওয়া, যে করে দেওয়া পুরীরা বা জিনেরা আপনি কি যাই দেখ তার থেকে অনেক বেশি আপনার কাছ থেকে নিয়ে যাবে। আকবর আলী যদি প্রথম দিকে তার বাপ মায়ের কথা শুনতো, সে যদি তাবিজ ব্যবহার করতো বা সে যদি এটা থেকে বাঁচতে যেত, তখনই সে বাঁচতে পারতো। কিন্তু সে না বেঁচে সে ইচ্ছে করেই এই খাদিজার ফাঁদে পড়েছে, বা খাদিজাকে সে ফাঁদে পড়েছে বলতে আমার ভয় লাগে, কারণ এই জিনিসগুলো তো বাতাস, যে কোনো সময় সব কিছু বুঝতে পারে। আমি যে গল্প বলি অনেকেই আমাকে ইমেল করে, আমি কিছুদিন আগে একটা ইমেল পেয়েছি খুবই ভয়ানক, না বলি। অনেকেই বলে যে ভাই আমাদেরকে নিয়ে এতটা সমালোচনা করবেন না, এরকম ইমেল আমার কাছে আসে যে আমাদেরকে নিয়ে এতটা সমালোচনা করবেন না, আপনি যে আমাদেরকে নিয়ে সমালোচনা করেন এটা আমরা শুনতে পাই, আমাদের কষ্ট হয়, আমরা আপনার ক্ষতিও করে ফেলতে পারি। এই ধরনের ইমেলও আমি পেয়ে থাকি, যেগুলো আজগুবি বা গায়েব ইমেল বলা চলে। তো আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই যে আকবর আলীর গল্প আমি জানি না তিনি যেভাবে বলেছে এটা আসলে আদৌ আমি কাউকে বিশ্বাস করতে পারবো কিনা, বাট তিনি যেরকম করে লিখেছে আমি সেরকম করে শুনেছি। গল্প আপনার কেমন লেগেছে এই নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। আর হ্যাঁ, আজকের গল্পের মতোই একটা বাস্তব দৃশ্য আমি দেখেছিলাম চট্টগ্রামের হাম্মদিয়া মসজিদে, যেটা 500 বছরের পুরনো মসজিদ, এবং সেখানকার লোকেরা বললো যে তারা এটা 500 বছর আগে পেয়েছে, কিন্তু কত বছর আগে এটা নির্মিত হয়েছে, কে নির্মাণ করেছে তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না। এবং আজকের এই গল্পের মতোই সম্পূর্ণ গাইবি একটা মসজিদ আমি দেখেছি। আপনারা দেখতে চাইলে এখানে ক্লিক করে চট্টগ্রামে সেই মসজিদটা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।